করছি। ওকে, সো আমাদের কালকের যেখানে আমরা লিভ করেছিলাম ওখান থেকে একটু পিক আপ করবো। আমরা এখন যেটা দেখছি যে ডিফারেন্ট ইনস্ট্রাকশনের ডিফারেন্ট মোড গুলো, যে এক একটা ইনস্ট্রাকশন, যেমন মুভের ডিফারেন্ট ভ্যারাইটিস অর ডিফারেন্ট মোড অফ ইনস্ট্রাকশন আমরা একটু দেখেছি। সো এটা হচ্ছে যে আমরা যদি একটু পিছনে যাই আমরা এটা একটু দেখতে পারি যে আমাদের যখন আমরা মুভে দেখেছিলাম আমরা ডিফারেন্ট মুভের ডিফারেন্ট মোড গুলো একটু দেখেছিলাম। সো আমাদের এখন হচ্ছে আমরা আরো কিছু অপারেশনের জন্য আমরা একটু দেখব। অন্যান্য অপারেশনের জন্য আমরা একটা মিনিট। আচ্ছা, 1 মিনিট, আমি একটু সেটআপের সমস্যা। ওকে, সো আমরা যেটা দেখেছিলাম যে আমরা মুভের ডিফারেন্ট মোড গুলো দেখেছিলাম। এখন আমরা অন্যান্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশনের মোড গুলো একটু রিভিউ করব। এই প্রত্যেকটা মোড যেগুলো হাইলাইট করা আছে, এই ভ্যারাইটিস গুলো আমাদের কারেন্ট প্রোগ্রাম গুলো বুঝতে একটু লাগবে। আরো অনেক এক্সটেন্ডেড প্রোগ্রামিং নলেজ যেটা আমাকে পরের দিকে নিতে হবে, ওগুলো আমরা অ্যাজ নিডেড নিব, কিন্তু স্পেশালি যে হাইলাইট করা যেই ইনস্ট্রাকশন গুলো আছে, এই ইনস্ট্রাকশন গুলোর ভ্যারাইটি গুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। এই ইনস্ট্রাকশন গুলোতে কি হচ্ছে এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। সো এভাবে প্রত্যেকটা টেবিলেই কিছু জিনিস হাইলাইট করা আছে, এটা হচ্ছে আমাদের বোঝার জন্য যে কোনটার দিকে আমরা একটু মনোযোগ দেব। কিন্তু আদার দ্যান দ্যাট এই জিনিসগুলো বইতে আছে, স্লাইডে তো আছেই। যেখানে আমার যে ইনস্ট্রাকশনটা দরকার, বোঝা দরকার, একটু বইটা খুললেই এই জিনিসগুলো পাওয়া যাবে। সো আমরা যদি অ্যাডের নরমাল অ্যাড দিয়ে শুরু করি। নরমাল অ্যাড হচ্ছে আমরা এই জিনিসটা আগেই কভার করেছি যে এএল আর বিএল এখানে অ্যাড হয়ে যাচ্ছে, দুইটা রেজিস্টার, আর আমার রেজাল্টটা এএল এ স্টোর হচ্ছে। এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। এটা যদি আমরা আগে ভুলে যাই যে আমার এভাবে অ্যাড করলে অ্যাডটা সবসময় আমার ডেস্টিনেশনে সেভ হয়ে থাকে। সো এটা যাতে আমরা কনফিউজ না হই, এই অ্যাড এর রেজাল্টটা সবসময় ডেস্টিনেশনে সেভ হয়ে থাকে। সো এটা যদি আমাদের হয় তাহলে আমরা অন্যান্য মোডগুলো একটু দেখতে পারি। যেমন আমি যদি ইমিডিয়েট মোডটা দেখি, যে আমাদের একটা নাম্বার, যেটা হচ্ছে আমার সেকেন্ডটা, একটা নাম্বার আমরা একটা রেজিস্টারের সাথে ডিরেক্টলি অ্যাড করে দিতে পারি। রেজাল্টটা আমার রেজিস্টারের মধ্যে সেভ হয়ে থাকবে, যেটা এখানে দেখানো হচ্ছে। তারপরে হচ্ছে যেটা আমরা করতে পারি, একটা রেজিস্টারকে একটা মেমোরি লোকেশনের সাথে অ্যাড করে দিতে পারি। সো এখানে যেটা হচ্ছে যে আমাদের মেমোরি লোকেশনটা যেভাবে দেয়া হয়েছে, আমরা এটা নাম্বার দিয়ে দিতে পারতাম, কিন্তু এটা হচ্ছে আমাদের রেজিস্টারের থ্রুতে মেমোরি লোকেশনটা দেয়া হয়েছে। সো এটার মানেটা হচ্ছে যে আমি যদি বলি অ্যাড, এটা আমরা কালকেও একটু টাচ করেছি, আজকেও আমরা জিনিসটা রিপিট করছি, যে আমাদের যদি আমি এটা বলি অ্যাড বিএক্স আর এল, আর এটার সাথে আমি যদি কম্পেয়ার করি অ্যাড বিএক্স এল। সো উপরের লাইনটার সাথে নিচের লাইনটার ডিফারেন্স হচ্ছে আমাদের নিচের লাইনে দুইটা রেজিস্টার আমি অ্যাড করছি, উপরের লাইনে একটা মেমোরি লোকেশন একটা রেজিস্টার অ্যাড করছি। এটা যদি ডিফারেন্স হয় তাহলে আমি আরেকটা লাইন লিখলাম, আমি উপরে একটু ছোট করে লিখি, আরেকটা লাইন আমি লিখলাম, যদি এটা লিখি তাহলে আমার ফার্স্ট লাইনের সাথে সেকেন্ড লাইনের ডিফারেন্স হচ্ছে, ফার্স্ট লাইনে আমি মেমোরি লোকেশনের ভ্যালুটা ডিরেক্টলি দিয়ে দিয়েছি, আর সেকেন্ড লাইনে আমার মেমোরি লোকেশনের ভ্যালুটা বিএক্স রেজিস্টারের মধ্যে আছে, ওখান থেকে এনে আমাকে একটু মেমোরি লোকেশনে যেতে হবে ডেটাটা অ্যাক্সেস করার জন্য, যেটা আমরা এএল এর ডেটার সাথে যোগ করব। ঠিক আছে, সো এই জিনিসগুলোর সাটেল ডিফারেন্সটা আমাদেরকে একটু বুঝতে হবে, যে আমরা যখন দুইটা রেজিস্টার যোগ করছি আমরা যখন দুইটা রেজিস্টার যোগ করছি, তারপরে হচ্ছে আমরা যখন একটা মেমোরি লোকেশনের সাথে রেজিস্টার যোগ করছি, মেমোরি লোকেশনটা ডিরেক্টলি আমরা মেমোরি লোকেশনের ভ্যালুটা দিয়ে দিতে পারি, অর একটা রেজিস্টারের মধ্যে ওই ভ্যালুটা রেখে রেজিস্টারের নামও মেনশন করে দিতে পারি। সো এই যে আমাদের ডিফারেন্ট মোড গুলো, এগুলো আমাদের সাটেল ডিফারেন্সটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমাদের যখন আমরা দেখব, আমাদের ইনস্ট্রাকশনটা দেখেই বুঝে যেতে হবে এখানে আমাদের অপারেশনটা কি করতে বলা হচ্ছে। সো এটা যদি আমরা আরো ডিটেলস চাই, এটা আমাদের ভিতরে এই জিনিসগুলো এক্সপ্লেন করা আছে, যেটা আমি বললাম যে একটা হচ্ছে রেজিস্টার, এই উপরের দুইটাই হচ্ছে মেমোরি লোকেশন ফর ডেস্টিনেশন, কিন্তু উপরের দুইটার মেমোরি লোকেশনের ভ্যালু হচ্ছে একটু ডিফারেন্টলি অ্যাক্সেস করা হচ্ছে।
সো এটা যদি হয়, এই জিনিসটা হচ্ছে যে আমাদের ডিফারেন্ট মোড। আমরা পরের দিকে যদি চলে যাই, একটা মেমোরি লোকেশনের সাথে একটা রেজিস্টার অ্যাড করা হচ্ছে। এখানে আমার ডেস্টিনেশনটা হচ্ছে রেজিস্টার। সো অ্যাড এর যে রেজাল্টটা ওটা রেজিস্টারে আমাদের সেভ হয়ে থাকবে। সো আমাদের মেমোরি লোকেশন উপরের bx ইন থার্ড ব্র্যাকেট কমা al, এটা হচ্ছে আমাদের মেমোরি লোকেশনে অ্যাড এর ভ্যালুটা সেভ হয়ে থাকবে, আর নিচে হচ্ছে আমার cl এর মধ্যে অ্যাড এর ভ্যালুটা সেভ হয়ে থাকবে। সো এটা হচ্ছে যে মোটামুটি সাটেল ডিফারেন্স গুলো আমাদেরকে টেবিলে একটু দেখানো হচ্ছে, জাস্ট টু গেট কমফোর্টেবল যে আমাদের এই জিনিসগুলো আমাদের প্রোগ্রাম করতে লাগবে। তারপরে আমরা এগুলো দেখেছি, গতকালই দেখেছি যে আমাদের রিলেটিভ অ্যাড্রেসিং মোড, আমরা একটা রেজিস্টারের সাথে ভ্যালু যোগ করেও একটা মেমোরি লোকেশন অ্যাক্সেস করতে পারি। সো এসআই এর মধ্যে একটা ভ্যালু আছে, ওই ভ্যালুর সাথে 2 যোগ করে আমি যে ভ্যালুটা পেলাম ওই মেমোরি লোকেশনে গিয়ে আমরা ডেটা নিয়ে আসবো bx এর সাথে যোগ করার জন্য। সো এইভাবেও আমরা জিনিসগুলো অ্যাড্রেস করতে পারি। এগুলো আমাদের প্রোগ্রামিং এর সুবিধার জন্য। সবসময় যে আমি একটা নাম্বার বড় বড় 16 বিটের নাম্বার লিখতে পারবো এটা পসিবল না। সো আমরা শুধু একটা রেজিস্টারের ভ্যালুর উপরেই কাজ করব। আমার জানারও দরকার নেই রেজিস্টারের মধ্যে কি আছে, অ্যাজ লং অ্যাজ রেজিস্টারের মধ্যে একটা ভ্যালু আছে, তাহলে ওইটার উপরে আমি একটা মেমোরি লোকেশন অ্যাক্সেস করতে পারবো। তারপরে হচ্ছে আমি, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এই যে মানে ব্যাপারটা হচ্ছে যে বি থার্ড ব্র্যাকেট অফ bx এটা তো একটা মেমোরি লোকেশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আবার এই যে নিচে আরেকটা লিখছে add bx si প্লাস টু, অর্থাৎ কি si নামক যে মেমোরি লোকেশনটা আছে প্লাস তার সাথে এসআই হচ্ছে একটা রেজিস্টার, রেজিস্টারের মধ্যে রেজিস্টারের সাথে একটা, 2 যোগ হ্যাঁ করে ওইটা bx রেজিস্টার আবার আমরা সেভ করতেছি, অ্যাড করতেছি, সরি। অ্যাড করতেছি, হ্যাঁ। সো স্যার এটা হচ্ছে ওইখানেও যে, থার্ড ব্র্যাকেট অফ bx ও একটা মেমোরি লোকেশন, আবার এই যে এটা অনলি bx একটা আচ্ছা মেমোরি আচ্ছা, লোকেশন। এটার সাথে ওটার কোনো রিলেশনশিপ নেই। আমাদের এই যে লেফট সাইডে যেটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে বিএক্স হচ্ছে একটা রেজিস্টার, আর ব্র্যাকেটের মধ্যে এসআই হচ্ছে আরেকটা রেজিস্টার, অন্য রেজিস্টার। সো আমার এসআই এর যে যদি আমার ভ্যালু থাকে 100, 100 এর সাথে 2 যোগ করে আমি যাব 102 মেমোরি লোকেশনে, ডেটাটা নিয়ে এসে বিএক্স এর সাথে যোগ করে দেব। দ্যাটস ইট। সো এটা হচ্ছে যে ওয়ান ওয়ে অফ রাইটিং। আমি যে সবসময় বড় বড় ভ্যালু লিখতে পারবো, মেমোরি লোকেশনের অ্যাড্রেসটা 16 বিটের হতে পারে, সো 8 বিটের হতে পারে। সো একটা বড় 16 বিটের ভ্যালু আমি সবসময় আমাকে মনে রাখতে হবে না, আমাকে শুধু মনে রাখতে হবে মেমোরি লোকেশনটা এই রেজিস্টারে আছে। সো রেজিস্টারের নাম দিয়েই আমি মেমোরি লোকেশনটা অ্যাক্সেস করে ফেলবো। এটা আমাদের জন্য মাচ ইজিয়ার। স্যার এমন না যে করা যাবে না। মেমোরি লোকেশন আর রেজিস্টারের নাম কি অনেক সময় সেম হইতে পারে? আবারও এটা হচ্ছে আমাদেরকে শুরুর দিকে লেকচারগুলো একটু পড়তে হবে। মেমোরি লোকেশন হচ্ছে একটা ভ্যালু, রেজিস্টারের নাম হচ্ছে রেজিস্টারের নাম, ঠিক আছে? সো আমাদের লেকচারগুলো একটু পড়ে আসতে হবে। মেমোরি লোকেশন কোনো নাম না, মেমোরি লোকেশন হচ্ছে একটা ভ্যালু, এটা একটা অ্যাড্রেস। এটা আমাদের গত কয়েক লেকচার ধরে একটু বলা হচ্ছে। সো আগের জিনিসগুলো আমাকে এখন একটু রিভিউ করতে হবে, ঠিক আছে? সো এটা আমাদের সেম বলতে, এটা আমি যেটা সেম বলতে কিছু নেই। মেমোরি লোকেশন হচ্ছে একটা ভ্যালু, রেজিস্টারের নাম হচ্ছে রেজিস্টারের নাম, দ্যাটস ইট। ওটার মধ্যে আমি ভ্যালুটা রাখি। সো যেটা আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের বিএক্স এর দুই দিকে আমি ব্র্যাকেট দেওয়া মিন্স হচ্ছে আমি বিএক্স এর ভ্যালুটা অ্যাড করছি না, বিএক্স এর ভ্যালুটা যে মেমোরি লোকেশনের দিকে পয়েন্ট করছে ওই মেমোরি লোকেশনের ভ্যালুটা এসে এএল এর সাথে যোগ হবে। আর ওইটা বেসিক্যালি আমি যখন সেকেন্ড লাইনটা এটা লিখলাম, এএল এর ভ্যালুটা এসে ওই মেমোরি লোকেশনে গিয়ে অ্যাড হয়ে ওই মেমোরি লোকেশনে আমার অ্যাড এর রেজাল্টটা সেভ হয়ে থাকবে, কারণ এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। সবসময় লেফট সাইডেরটা হচ্ছে ডেস্টিনেশন। সো এটা হচ্ছে জাস্ট আমাকে সাটলি একটু বুঝতে হবে কার সাথে কে অ্যাড হচ্ছে, অ্যাড এর রেজাল্টটা কোথায় যাচ্ছে। এই জিনিসগুলো আমাদেরকে টেস্ট করে দেখা হবে, কুইজে টেস্ট করে দেখা হবে, মিড টার্মে সিঙ্গেল লাইন প্রোগ্রামিং এক লাইন দিয়ে বলা হবে আমাকে বলো এটার মধ্যে কি হচ্ছে, অথবা এটা আমার অপারেশন, আমি এক লাইনে কিভাবে প্রোগ্রামটা লিখবো। সো এই আমি একটা বললাম, একটা মেমোরি লোকেশন দিলাম, একটা রেজিস্টারের নাম দিলাম, আমি বললাম এটাকে অ্যাড করো, তাহলে এটা আমি কিভাবে অ্যাড করব। অথবা একটা মেমোরি লোকেশনের ভ্যালু দিলাম, এই ভ্যালুটা একটা রেজিস্টারে রেখে আমাকে অ্যাড করো, তাহলে আমি কিভাবে এক লাইনে অ্যাডটা করব। সো এই টাইপের কোশ্চেন আমাদের কুইজে থাকতে পারে, মিড টার্মে থাকতে পারে, এক্সকিউজ মি। আচ্ছা, সো আমাদের যে জিনিসটা সবসময় একটু বুঝতে হবে যে ভ্যারাইটি গুলো একটু সাটেল ডিফারেন্স, কিন্তু এগুলো আমাদের অপারেশনকে চেঞ্জ করে দেয়, টোটালি চেঞ্জ করে দেয়। সো এই জন্য আমাদের এই ডিফারেন্স গুলো একটু বুঝতে হবে, আর এগুলো হচ্ছে আমাদের সুবিধার জন্য, যে আমাদের ডিফারেন্ট ওয়েতে আমরা এই অপারেশন গুলো যে করতে পারি ডিফারেন্ট মোডে,
এই অপারেশনটা অন্যান্য সবসময় যে একই মোডে কাজ করতে হবে এমন কোনো কথা নেই, আমরা ডিফারেন্ট মোডে কাজ করতে পারি। যেমন এসআই প্লাস 2, এসআই এর ভ্যালু যদি হয় 1000, আমি এখানে 1002 ডিরেক্টলি লিখে দিতে পারতাম, কিন্তু এসআই প্লাস 2 লিখলাম কারণ তাহলে আমি এসআই এর ভিতরে কত ভ্যালু আছে ওটা নিয়ে এত ওয়ারিড না, আমি শুধু প্রোগ্রামিং করার সময় মনে রাখবো এসআই এর যে ভ্যালুটা থাকবে তার থেকে 2 স্লট দূরে আমার মেমোরি লোকেশনটা আমাকে অ্যাক্সেস করতে হবে, তাহলে এসআই প্লাস 2 দিয়েই আমার প্রোগ্রামিং হয়ে যাবে, আমাকে এসআই এর ভ্যালু নিয়ে চিন্তা করতে হবে না। সো এই টাইপের অনেক সুবিধা আমাকে দেয়া হচ্ছে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে এইভাবে আমাকে করতে হবে। অন্যান্য ওয়ে তো প্রোগ্রামিং এর অনেক ফ্লেক্সিবিলিটি আছে, এটা আমরা সি প্রোগ্রামেও দেখেছি। ঠিক আছে, সো এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আপনি যে বললেন যে সাপোজ আমার ভ্যালুটা থাকলো হচ্ছে 1002, সেক্ষেত্রে আমার এসআই এর মান 1000 আর হচ্ছে 2 তো আছেই। স্যার হ্যাঁ আমি হ্যাঁ, এসআই প্লাস 2 না লিখে তো সরাসরি 1002 ও লিখতে পারি। আবার আমি যেটা বললাম, আমরা বড় বড় নাম্বার মনে রাখতে পারবো না। আমার যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং হবে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এ লক্ষ লক্ষ লাইন থাকবে, হাজার হাজার লাইন থাকবে, প্রত্যেকটা লাইনে রেজিস্টারের ভ্যালু কত হচ্ছে ওটা অ্যাক্সেস রাখা আমার পক্ষে সম্ভব না। সো অনেক সময় যেটা হবে, আমরা হচ্ছে একটা রেজিস্টারের উপর ডিপেন্ড করব, ওই রেজিস্টার আমাকে যে ভ্যালু দেয় ওই ভ্যালুর মেমোরি লোকেশনে আমরা গিয়ে ডেটা অ্যাক্সেস করব। বুঝতে পারলাম? আমার পক্ষে একটা প্রোগ্রামে হাজার হাজার মেমোরি লোকেশন ট্র্যাক রাখা সম্ভব না, কিন্তু আমরা একটা রেজিস্টারের নাম ট্র্যাক রাখতে পারি যে আমি ধরে নিলাম আমার মেমোরি লোকেশন যেটা দরকার ওইটা এসআই আমাকে সবসময় হেল্প করবে ওটাকে অ্যাক্সেস করতে। এটা যদি আমি ধরে নিই, ওইভাবে যদি আমি প্রোগ্রামিংটা সেট করি, তাহলে আমি এসআই প্লাস 2 দিয়ে সবসময় একটা মেমোরি লোকেশন অ্যাক্সেস করব, রাইট মেমোরি লোকেশনটা আমি অ্যাক্সেস করে ফেলতে পারবো। স্যার বুঝতে পারলাম? এই 2 টা কি ফিক্সড? আবারও এটা আমার প্রোগ্রামিং, এটা আমাদের প্রোগ্রামিং, এটা এখানে 1 হতে পারে, এখানে আমাদের 10,000 হতে পারে, কোনো সমস্যা নেই। আমাদের জাস্ট এখানে একটা এক্সাম্পল দেয়া হয়েছে যে আমি মেমোরি লোকেশন একটা স্পেসিফিক লোকেশনে যাচ্ছি, যেটা হচ্ছে এসআই তে যে ভ্যালুটা আছে তার সাথে 2 যোগ করলে ওই লোকেশনে পৌঁছানো যায়, 3 যোগ করে আরেকটা লোকেশনে পৌঁছানো যায়, 10 যোগ করে আরেকটা লোকেশনে পৌঁছানো যায়, এটা আমাদের অফসেটের মতো। ঠিক আছে, সো আমাদের এগুলো হচ্ছে ফ্লেক্সিবিলিটি, এখানে হচ্ছে জাস্ট আমাদেরকে ডিফারেন্ট এক্সাম্পল দেয়া হচ্ছে, এই যে আমাদের টেবিলের শুরুতে লেখা আছে এগুলো হচ্ছে এক্সাম্পল। সো এগুলো আমাদের সেট কোনো রুল না, এইভাবে আমাকে লিখতে হবে এমন কোনো কথা নেই, আমাকে এই ফরম্যাটটা ধরে রাখতে হবে। অবভিয়াসলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমি ফরম্যাট চেঞ্জ করতে পারবো না, কিছু রুলস আছে, সো ওই জন্য ওই জিনিসগুলোই দেখানো হচ্ছে। হ্যাঁ বলো, আর কোনো কোশ্চেন? ওকে, সো আমরা যে জিনিসটা হচ্ছে যে ফরম্যাটটা খুব একদম রিজিডলি আমাকে ফলো করতে হবে, ফরম্যাট আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু অবভিয়াসলি আমার অনেক ফ্লেক্সিবিলিটি আছে, ডিফারেন্ট ওয়েতে প্রোগ্রামিং করা যায়, প্রোগ্রামিং তো প্রোগ্রামিং, এটা আমার উপরে, আমি যেভাবে ডিজাইন করি। তারপরে হচ্ছে আমাকে যে লোকেশনে যেতে হলো, কিভাবে আমি যাব, আমি ডিরেক্টলি নাম্বার দিয়ে গেলে যদি সুবিধা হয়, আমি ডিরেক্টলি মেমোরি লোকেশনের অ্যাড্রেস দিয়ে যাব, যদি রেজিস্টারের নামের থ্রুতে যেতে হয়, একটা রেজিস্টারে একটা ভ্যালু রেখে ওটার সাথে কিছু যোগ করে আমার যদি অ্যাক্সেস করতে হয় ওভাবে আমি অ্যাক্সেস করতে পারবো। সো সব অপশনই আমার হাতে আছে, এটাই তোমাকে দেখানো হচ্ছে। সো আস্তে আস্তে এই জিনিসগুলোর সাথে আমরা ফ্যামিলিয়ার হবো। আরো অনেক মোড আছে, আমি সবগুলো মোডে এখনো যাচ্ছি না, যেগুলো হাইলাইট করা হয়েছে ওগুলো আপাতত বুঝলে আমাদের কাজ হয়ে যাবে। তারপরে হচ্ছে মেমোরি লোকেশনের আমরা একটা নাম দিতে পারি, যেমন আমি এখানে নাম দেওয়া হয়েছে টেম, ওই মেমোরি লোকেশনের নামের সাথে আমার রেজিস্টারটাও যোগ করে দেওয়া যায়, এই অপশনও আমার আছে। সবসময় যে আমাকে মেমোরি লোকেশন বারবার লিখতে হবে নাম্বারটা, এত কোনো রিকোয়ারমেন্ট নেই, অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে যেতে হবে এটাও রিকোয়ারমেন্ট নেই, মেমোরি লোকেশনের একটা নাম দিয়ে ওই নামটাও আমার অপারেশনে ইউজ করা যাবে। সো এই অপশনগুলো একটু দেখানো হয়েছে, আস্তে আস্তে জিনিসগুলো আমরা যেগুলো স্পেশালি হাইলাইটেড গুলো আমরা আস্তে আস্তে একটু দেখার চেষ্টা করব। এক্সপ্লেনেশনের দরকার হলে আমাদের রাইট সাইডে এক্সপ্লেনেশন গুলো দেয়া আছে, সো ওগুলো আমরা একটু একটু করে দেখবো। তারপরে যদি আমি সামনের দিকে যাই, আমাদের ইনক্রিমেন্ট অপারেশনে আপাতত এই স্টেজে সিম্পল ইনক্রিমেন্ট বুঝলেই হবে, এগুলো জাস্ট আমি একটু হাইলাইট করে দিয়েছি দেখার জন্য, কিন্তু আমাদের ফার্স্ট ইনক্রিমেন্টটা বুঝলেই হবে। ইনক্রিমেন্ট বিএল মিন্স হচ্ছে বিএল এ আমার যে লাস্ট ভ্যালু ছিল তার সাথে 1 যোগ হয়ে যাবে, 1 যোগ হয়ে আমার রেজাল্টটা বিএল এর মধ্যেই থাকবে। সো এটা বিএল এর জায়গায় অন্য রেজিস্টার সিএল হলে সিএল, ডিএল হলে ডিএল, যে রেজিস্টারে আমি ইনক্রিমেন্ট করতে চাই ইনক্রিমেন্ট দিলেই ওই রেজিস্টারে আমার 1 যোগ হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের জন্য ইনক্রিমেন্ট। তারপরে হচ্ছে আমাদের এডিসি, এডিসিটা আমাদের এই স্টেজে আমরা একটু কম ইউজ করব, কিন্তু আমাদের যদি ফিউচারে লাগে ওটার জন্য আমাকে জাস্ট ফার্স্ট একটু বুঝলেই হবে। আমরা অলরেডি একটু এক্সপ্লেন করেছি, এডিসি মিন্স হচ্ছে আমার অ্যাড করলে যে দুইটা জিনিস অ্যাড করতাম ওইটা প্লাস ক্যারিটা, যদি কোনো কারণে ক্যারি অকার করে, আমি যদি ক্যারিটা আমার অ্যাডিশনের রেজাল্টের সাথে যোগ না করি আমার রেজাল্টটা ভুল আসে।
সো এটা আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স এর নাম্বার সিস্টেম থেকে একটু জানি। সো ক্যারিটা আমার ক্যালকুলেশনের মধ্যে আনার জন্য আমাকে এডিসি করতে হবে। সো অ্যাড এর জায়গায় যদি আমি এডিসি করি অ্যাড উইথ ক্যারি, তাহলে আমার এল প্লাস এইচ আর প্লাস ক্যারিটাও যোগ হয়ে যাবে। সো আপাতত এতটুকু বুঝলে আমাদের চলবে। এটা আমাদের খুব বেশি ইউজ হবে না, কিন্তু যদি আমাদের ফিউচারে আসে তখন যাতে এই জিনিসটা আমরা একটু ইমাজিন করতে পারি যে আমার ক্যারি সহ, আমি জাস্ট টু বি সেফ আমি ক্যারি সহ আমরা অ্যাড করছি। সবসময় যে ক্যারি অকার করবে এমন কোনো কথা নেই। আমার যদি প্রবলেমটা সলভিং এর সময় আমরা দেখি যে এই প্রবলেমের সলিউশনে কখনোই ক্যারি অকার করার কোনো চান্স নেই, ওখানে আমার এডিসি না ইউজ না করলেও হয়। কিন্তু প্রবলেমের সলিউশন ডিজাইন করার সময় আমরা যদি দেখি না কোনো ফর সাম রিজন ফর সার্টেন ইনপুটস আমার একটা ক্যারি হতে পারে এই অপারেশনে, তাহলে আমরা অ্যাড এর জায়গায় এডিসি ইউজ করব জাস্ট টু বি সেফ, যে আমরা যাতে ক্যারিটা মিস না করি। সো এগুলো হচ্ছে আমাদের পার্ট অফ প্রোগ্রামিং। আস্তে আস্তে জিনিসগুলো আমরা ইনস্টিংক্টটা পেয়ে যাব। তারপরে হচ্ছে আমাদের সাবট্রাকশন। বেসিক্যালি আমাদের প্রথম যে অপারেন্টটা দেব ওইটার থেকে সেকেন্ড অপারেন্টটা বাদ হয়ে যাবে, সাবট্রাক্ট হয়ে যাবে। আর কোথায় ভ্যালুটা সেভ হবে ওটা আমরা খেয়াল রাখবো। আমাদের এটা হচ্ছে যে ডেস্টিনেশনটা সবসময় লেফটে, সো এই লাইনের জন্য আমার সিএল এ সেভ হয়ে থাকবে। তারপরে হচ্ছে যে আমরা পরের হাইলাইটেডটা যদি একটু দেখি, এখানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিরেক্টলি আমরা একটা নাম্বারও, একটা হেক্সাডেসিমাল নাম্বারও আমি একটা রেজিস্টার থেকে সাবট্রাক্ট করে দিতে পারি, এই অপশনও আমার আছে। তারপরে আগের মতো অ্যাড এর মতো আমার একটা মেমোরি লোকেশন থেকে আমি রেজিস্টার সাবট্রাক্ট করতে পারি, একটা রেজিস্টার থেকে একটা মেমোরি লোকেশন সাবট্রাক্ট করতে পারি। তারপরে মেমোরি লোকেশনের একটা নাম দিয়ে ওই নামটাও আমি সাবট্রাকশনে ইউজ করতে পারি। জাস্ট বেসিক্যালি তোমাকে ডিফারেন্ট মোড অফ অপারেশন দেখানো হচ্ছে যাতে আমরা এগুলো আমাদের নিড অনুযায়ী ইউজ করতে পারি। সো এটা হচ্ছিল আমাদের জন্য সাবট্রাক্ট। কোনোটা দেখে যদি আমাদের কোনো কোশ্চেন আসে মাথায় আমরা সাথে সাথে করে ফেলবো, না হলে যদি পরেও কোশ্চেন আসে আমি ফিরে এসে জিনিসটা আবার এক্সপ্লেন করার চেষ্টা করব। হ্যাঁ বলো। স্যার ওই যে সাবট্রাকশনের কথাটা যে বললেন, হুম হুম। স্যার ওই যে সিএল বিএল, স্যার এখানে হচ্ছে সোর্স থেকে, মানে সোর্সটা হচ্ছে ডেস্টিনেশন থেকে বিয়োগ যাবে এবং ভ্যালুটা হচ্ছে ওই ডেস্টিনেশনেই সেভ হবে। হ্যাঁ এই রাইট সাইডে এক্সপ্লেনেশনটা দেয়া আছে, ঠিক আছে। এই টেবিলটা আমাদের বইতে আছে, স্লাইডে আছে, রাইট সাইডে আমার এক্সপ্লেনেশনটা দেয়া আছে ভিতরে কি হবে, ঠিক আছে। ওকে। সো আমাদের যদি এখন কথাও মনে না থাকে, আমরা বইটা উল্টালে অথবা স্লাইড খুললেই এই জিনিসটা দেখতে পাবো। রাইট সাইডে আমাদের পুরো এক্সপ্লেনেশন, এই যে আমি যে কথাগুলো বলছি মেমোরি লোকেশন থেকে, এই যে এই লাইনের জন্য মেমোরি লোকেশন থেকে আমাদের রেজিস্টার সাবট্রাক্ট হচ্ছে, এই কথাগুলো এটার ভিতরে আছে। আমি একটু একটু পড়লেই জিনিসটা দেখতে পাবো, ঠিক আছে। তারপরে কোথায় স্টোর হচ্ছে ওটাও বলে দেয়, স্টোর দ্য ডিফারেন্স ইন দ্য সেম মেমোরি লোকেশন, কারণ আমার ডেস্টিনেশন স্লটে মেমোরি লোকেশন আছে, এজন্য আমার ডিফারেন্সটাকে মেমোরি লোকেশনে আমি সেভ করে রাখছি। সো এই জিনিসগুলো জাস্ট সব এক্সপ্লেনেশন এখানে দেয়া আছে। আমার এক্সপ্লেনেশন মনে রাখতে হবে এমন কোনো কথা নেই, আমাদের রাইট সাইডে অপারেশনটা এক্সপ্লেন করা আছে টেবিলে। সো তারপরে যদি আমি ডিক্রিমেন্টে যাই একই কথা, আমরা সিম্পল ডিক্রিমেন্টটা আপাতত কভার করব। এটা হচ্ছে ডিক্রিমেন্ট দিয়ে আমি যে রেজিস্টারটা মেনশন করব ওই রেজিস্টার থেকে 1 বিয়োগ হয়ে যাবে, জাস্ট এটাই ডিক্রিমেন্ট সবসময়। আর ডিক্রিমেন্টটা করার পরে রেজাল্টটা আমার ওই রেজিস্টারের মধ্যেই সেভ হয়ে থাকবে। সো এটা ছিল আমাদের জন্য ডিক্রিমেন্ট। তারপরে হচ্ছে আমাদের কম্প্যারিজন। কম্প্যারিজন হচ্ছে আমার দুইটা অপারেন্ডের ভ্যালু কম্পেয়ার করা। সো দুইটা ভ্যালু কম্পেয়ার করে আমরা বেসিক্যালি এটা হচ্ছে একটা লজিক্যাল অপারেশন। সো কম্পেয়ার করে আমরা দেখি যে আমাদের দুইটা ভ্যালু সেম কিনা, অথবা একটা আরেকটার চেয়ে বেশি কিনা কম কিনা, ওইটার এগেনস্টে আমি একটা লজিক্যাল ডিসিশন নেই। আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট ইমপ্লিমেন্ট করতে আমার এই কম্পেয়ার, একটু পরে আমরা দেখবো কম্পেয়ার ইনস্ট্রাকশনটা আমাদের অনেক লাগে। সো কম্পেয়ারের বেসিক অপারেশনটা হচ্ছে একটা আরেকটা থেকে সাবট্রাক্ট করা, কিন্তু এটা হচ্ছে যে আমরা কোথাও রেজাল্টটা স্টোর করছি না, এটা হচ্ছে যে আমাদের জন্য একটা লজিক্যাল অপারেশন। আমরা কম্পেয়ার করে দেখছি, মিনস হচ্ছে সিএল মাইনাস বিএল করে দেখছি রেজাল্টটা কি আসে। রেজাল্টটা যদি 0 আসে দ্যাট মিনস হচ্ছে সিএল আর বিএল সেম। রেজাল্টটা যদি আসে যে পজিটিভ আসে তাহলে সিএল গ্রেটার দেন বিএল। রেজাল্টটা যদি নেগেটিভ আসে তাহলে এটা সিএল লেস দেন বিএল। সো আমরা জাস্ট নেচার অফ দ্য রেজাল্ট দেখে আমাদের কম্পেয়ারের অপারেশনটা শেষ করছি। সাবট্রাকশন করছি, কিন্তু সাবট্রাকশনের কোন রেজাল্ট আমি এখানে সেভ করছি না, আমি জাস্ট নেচার অফ দ্য রেজাল্ট দেখছি। এটা কি 0 এসেছে, 0-র চেয়ে বেশি এসেছে, 0-র চেয়ে কম এসেছে, যেটা এসেছে ওটার উপরে আমি একটা ডিসিশন নিব। এটা আমাদের
আমরা যদি একটু মনে করি আমাদের সি প্রোগ্রামে যখন আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো ইমপ্লিমেন্ট করেছিলাম, গ্রেটার দেন করে একটা ডিসিশন নিয়েছিলাম, ওটা ট্রু, আর যদি ট্রু ফলস হয় তাহলে আরেকটা কাজ করেছিলাম ইফ এলস। এটা খুব ইজিলি আমাদের মনে পড়ে। তারপরে হচ্ছে লুপিং এর ক্ষেত্রে আমরা কন্ডিশন চেক করে দেখেছি, ট্রু হলে আমরা লুপটা রান করেছি, ফলস হলে লুপ থেকে বের হয়ে গেছি। সো এই কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো অবভিয়াসলি আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো ওই কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো ইমপ্লিমেন্ট করতে আমাকে এখানে কম্পেয়ার হেল্প করবে। আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য কোনো ইফ এলস নেই, কোনো লুপিং এর একটা ইনস্ট্রাকশন আছে, কিন্তু আমাদের ইফ এলস আর একটা হচ্ছে জাম্পিং একটা স্টেটমেন্ট আছে, ওটা আমরা একটু পরেই দেখবো। কম্পেয়ার আর জাম্প এই জিনিসগুলো দিয়ে আমরা ইফ এলস এর মতো কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্ট করতে পারি। সো এই জিনিসটা হচ্ছে যে আমাদেরকে হেল্প করে টু চেক। আমরা এই টাইপের প্রবলেম দেখেছি, আজকে আমরা আবার দেখবো যে আমাদের পুরনো একটা প্রবলেম, আমাদের ফার্স্ট যে প্রবলেমটা ওটা যখন একটু এক্সটেন্ড করা হয়েছিল, একটা কন্ডিশন এসেছিল যে চেক করে দেখো অরিজিনাল টেম্পারেচার 30 ডিগ্রির চেয়ে বেশি কিনা। সো এই যে চেক গুলো, যে আমাদের সার্টেন ভ্যালু আরেকটা ভ্যালু রেফারেন্স থেকে বেশি কিনা কম কিনা, এগুলা কাজ করতে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমাকে সবসময় কম্পেয়ার করতে হবে। অন্যান্য ওয়েও আছে, কিন্তু কম্পেয়ার হচ্ছে আমাদের ফার্স্ট অপশন। সো এই জন্য আমাকে কম্পেয়ার খুব ইম্পর্টেন্ট একটা অপারেশন আমার যে কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট একটা প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করার জন্য। সো এই কম্পেয়ার গুলো আমরা রেজিস্টার টু রেজিস্টার কম্পেয়ার করতে পারি, তারপরে হচ্ছে অবভিয়াসলি আগের মতোই ইমিডিয়েট লিও কম্পেয়ার করতে পারি, একটা ভ্যালুর সাথেও রেজিস্টার কম্পেয়ার করতে পারি, একটা রেজিস্টারের সাথে আমরা মেমোরি লোকেশন কম্পেয়ার করতে পারি, একটা মেমোরি লোকেশনের সাথে রেজিস্টার কম্পেয়ার করতে পারি, বোথ অফ দেম আর সেম। তারপরে হচ্ছে আমাদের আমি মেমোরি লোকেশনের নাম দিয়ে ওই নামের সাথেও কম্পেয়ার করে দেখতে পাই। সো এখানে বেসিক্যালি যে আমাদের দেখানো হচ্ছে যে আমাদের কম্পেয়ার অপারেশনটা, এই কম্পেয়ার অপারেশনের রেজাল্টটা দিয়ে আমাদের অনেক কাজ হয়, কিন্তু আগে কম্পেয়ার করতে হবে, তারপরে কম্পেয়ার অপারেশনের রেজাল্টটার উপরে আমরা একটা ডিসিশন নিব। সো ওই ডিসিশন গুলো নিতে এখানে কুইকলি, হ্যাঁ, সো ওই ডিসিশন গুলো নিতে আমাদেরকে জাম্প ইউজ করতে হয়। সো জাম্পে যাওয়ার আগে আমাদের লাস্ট যে দুইটা জিনিস একটু খেয়াল করতে হবে। মাল্টিপ্লিকেশন একই কথা, আমরা ডিভিশন নিয়ে গতদিন অনেক কথা বলেছি। সো ডিভিশন যেভাবে হয়, যে ডিভিশনের পরে আমি আচ্ছা ডিভিশনটা আগে দেখাই। ডিভিশন হচ্ছে আমরা ডিভিশনের পরে যে রেজিস্টারের কথা বলবো, ওই রেজিস্টারে যে ভ্যালুটা থাকবে ওইটা অ্যাকুমুলেটরে গিয়ে ভাগ করে দেবে, অ্যাকুমুলেটরে যা আছে সেটাকে ভাগ করে দিবে। সো সিএলএ আমি এখানে যে ভ্যালু দিব ওইটা হচ্ছে যে অ্যাকুমুলেটরকে ভাগ করে দিবে। রাইট সাইডে আমার এক্সপ্রেশনটাও দেয়া আছে। ঠিক একই ভাবে আমাদের মাল্টিপ্লাইও একই কথা, মাল্টিপ্লাইয়ের পরে শুধু রেজিস্টারের নামটা বলতে হয় যে আমার মাল্টিপ্লায়ারটা ওই রেজিস্টারে থাকে। সো এটা বাই ডিফল্ট সিএলএ আমি এই ইনস্ট্রাকশন দিয়ে সিএলএ আমি যে ভ্যালুটা দিব ওটা এএল এর সাথে বাই ডিফল্ট মাল্টিপ্লাই হয়ে যাবে। সো জাস্ট এতটুকু আপাতত আমাদের বুঝবে, আমরা খুব কমপ্লিকেটেড কিছুতে যাচ্ছি না। মাল্টিপ্লিকেশন ডিভিশন খুব সিম্পল। এখন যেটা আমরা এখানে রিলেট করব এটা হচ্ছে কম্পেয়ার করার পরে কম্পেয়ারের রেজাল্টটা কি রকম, এটার উপরে আমাকে কিছু ডিসিশন নিতে হবে। ওইভাবে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টটা ইমপ্লিমেন্ট হবে। সো এটা যদি হয় তাহলে আমরা যদি একটু সামনের দিকে যাই, যে আমরা যে অ্যাকশন গুলো নিব এগুলো নিতে আমাকে জাম্প হেল্প করবে। জাম্প হচ্ছে বেসিক্যালি আমার হাতে যদি 4-5 আমার 7-8-10 লাইনের একটা প্রোগ্রাম থাকে, সার্টেন কন্ডিশন আমি বললাম মাঝখানের একটা পোর্শন হবে, যদি আমার কন্ডিশনটা ট্রু হয় আমি এইটা রান করব, আর যদি ফলস হয় আমি আরেক পোর্শন অফ দ্য প্রোগ্রাম রান করব। এটা এই কাজগুলো আমরা ইফ এলস দিয়ে আমরা করেছি, সি প্রোগ্রামে অনেক করেছি। সো ওই কাজগুলো আমাদের এখন জাম্প দিয়ে করতে হবে। আমরা আগে চেক করে নিলাম, হয়তো এখানে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে আমার রেজাল্টের উপর ডিপেন্ড করে আমি সার্টেন পোর্শন অফ দ্য কোডে জাম্প করব। যদি ট্রু হয় এক জায়গায় জাম্প করব, আর যদি ফলস হয় ওটা আমি আরেক জায়গায় জাম্পও করতে পারি, অর আরেকটা অপশন আছে যে আমি এটাকে জাম্প স্টেটমেন্টের পরে আমাদের ফলস এর পোর্শনটা রেখে দিতে পারি। ওটা করলে যেটা হয়, ট্রু এর জন্য জাম্প করা হয়, ফলস এর জন্য যেখানে আছি ওখানেই থাকি, আমি জাস্ট পরের লাইনে চলে যাই। সো এই জন্য ফলস স্টেটমেন্ট গুলো এক্সিকিউট হয়ে যায়। এটা আমরা প্রোগ্রামে গেলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত আমাদের জাস্ট ইফ এলস এর সাথে বারবার কম্পেয়ার করি, তাহলে জিনিসটা আমাদের বোঝা যাবে যে কম্পারিজন অপারেশনের পর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এ আমাদেরকে একটু জাম্প ইউজ করতে হয় টু টেক অ্যান অ্যাকশন অ্যাকর্ডিং টু দ্য রেজাল্ট অফ দ্য কম্পেয়ার। সো কম্পেয়ার করে আমি যা পেলাম, আমি পেলাম আমাদের দুইটা ভ্যালুই সমান, তাহলে ওইটার উপরে আমার একটা অ্যাকশন থাকতে পারে। একটা ভ্যালু আরেকটা ভ্যালুর চেয়ে বড়, তাহলে একটা অ্যাকশন থাকতে পারে, লেস দেন হলে আরেকটা অ্যাকশন থাকতে পারে। সো আমার কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাকে রাইট জাম্পটা চুজ করতে হবে।
সো এইটার মানেটা হচ্ছে যে আর জাম্পটা কিভাবে আমরা ইউজ করবো এটা আমরা অবশ্যই দেখবো, কিন্তু আগে আমরা ইনস্ট্রাকশন গুলো একটু দেখে নিই। যেমন আমরা যদি জাম্প করতে চাই, জাম্প আবারও জাম্প মিন্স হচ্ছে যে আমি একটা সার্টেন ইনস্ট্রাকশনে চলে যাব। সো ওটা কখন যাব, যখন আমার কম্পেয়ার করে রেজাল্টটা অ্যাবাভ হবে, যে আমাদের একটা অপারেন্ট থেকে আরেকটা অপারেন্ট বেশি। সো এটা ওই কন্ডিশনের এগেইনস্টে আমি যদি জাম্প করতে চাই, যেমন আমরা আমাদের এক্সটেনশনে বলেছিলাম আমার ইনপুট টেম্পারেচারটা যদি 30 ডিগ্রির চেয়ে বেশি হয় তখনই আমি আমার এডিশনটা করব। সো এরকম যদি কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমার অপারেশন করতে হয়, তাহলে ওই কন্ডিশনটা যেহেতু বলেছে অ্যাবাভ 30 চেক করে দেখো, তাহলে তখন আমাকে জাম্প ইফ অ্যাবাভটা ইউজ করা ভালো। যদি আমাকে বলি না 30 না 30 অ্যাবাভ 30 অর ইকুয়াল 30, তাহলে আমাকে ইউজ করতে হবে জাম্প অ্যাবাভ অর ইকুয়াল। সো আমার প্রবলেমের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাকে রাইট জাম্পটা ইউজ করতে হবে। সবসময় যে কন্ডিশনাল জাম্প হবে এমন কোনো কথা নেই, অনেক সময় প্রোগ্রামে আনকন্ডিশনাল জাম্প হতে পারে, যে কন্ডিশন চেক না করেই আমি প্রোগ্রামকে বললাম তুমি পরের কিছু লাইন স্কিপ করে এই লাইনে চলে যাও, তাহলে ওটার জন্য হ্যাঁ, তো ওটার জন্য আমরা জেএমপি ইনস্ট্রাকশনটা ইউজ করতে পারি, ওটা আমরা স্লাইডে একটু দেখবো। কিন্তু জেএমপি হচ্ছে আনকন্ডিশনাল, ওখানে আমি কিছু চেক করিনি, জাস্ট যখনই জেএমপি দিয়ে আমি বলেছি এই লাইনে চলে যাও, লাইনের একটা লেভেল থাকবে, ওই লেভেলে চলে যাও, অ্যাসেম্বলার ওখানে চলে যাবে, পরের লাইনগুলো স্কিপ করে যাবে ডিরেক্টলি ওই লাইনে, যেটা ফরওয়ার্ডেও যেতে পারে ব্যাকওয়ার্ডে যেতে পারে, একটু পরে আমরা দেখবো। কিন্তু কন্ডিশনাল জাম্পটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা ছাড়া আমরা ইফ এলস টাইপের কন্ডিশন হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর একদম ওয়ান অফ দ্য মেইন থিংস যে আমরা শিখি যে কিভাবে কন্ডিশন গুলো ইমপ্লিমেন্ট করবো। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কন্ডিশনাল জাম্পটা আমাদেরকে ক্লিয়ারলি একটু বুঝতে হবে। সো যেটা হচ্ছে যে আমাদের জাম্পি ব্যবহার, যেমন আমি বললাম কন্ডিশনটা আমি চেক করে দেখছি টেম্পারেচারটা 30 ডিগ্রির চেয়ে বেশি কিনা, তখন আমাকে জাম্পি ব্যবহারটা ইউজ করতে হবে উইথ কম্পেয়ার। তারপরে হচ্ছে যে আমাদের যদি আমি বলি 30 ডিগ্রির চেয়ে সমান অথবা তার চেয়ে বেশি, তাহলে জাম্প অ্যাবভ অর ইকুয়াল। সো কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাকে রাইট জাম্পটা ইউজ করতে হবে। জাম্প ইফ বিলো আছে, জাম্প ইফ বিলো অর ইকুয়াল আছে, তারপরে হচ্ছে আমাদের জাম্প ইফ ইকুয়াল অর জাম্প ইফ জিরো আছে। জিরো মিন্স হচ্ছে যে দুইটা কম্পেয়ার করে আমাদের জিরো পেয়েছি, দ্যাট মিন্স হচ্ছে যেহেতু এটা একটা সাবট্রাকশন, দুইটা ভ্যালু সেম হলে এটা জিরোই আসবে। তারপরে যদি নট জিরো, এটার উপরেও করা যায়। তারপরে আরো ডিফারেন্ট কিছু জাম্প আছে যেটা আমরা এখন একটু কম ইউজ করবো, কিন্তু আমাদের মনে রাখতে হবে এগুলো আমাদের হাতে আছে। যেমন যদি কোনো ক্যারি হয় অপারেশনে, যদি কোনো ক্যারি হয়, ওটা অবভিয়াসলি কম্পারিজনের কথা না, কিন্তু অপারেশনে যদি ক্যারি হয় আমি একটা ক্যারির উপরে জাম্প করতে পারি। তারপরে হচ্ছে যে আমাদের শুধু লেস দ্যানের জন্য আছে, লেস দ্যান ইকুয়ালের জন্য আছে, সো ডিফারেন্ট টাইপস অফ ওভারফ্লোর জন্য আছে। আমার যদি অপারেশনে ওভারফ্লো হয় আমি জাম্প করতে পারি। সো আমাদের ডিফারেন্ট অপারেশনের জন্য এই টেবিলটা হচ্ছে আমার ডিফারেন্ট অপারেশনের উপরে রাইট জাম্পটা চুজ করার জন্য এই টেবিলটা আমাকে হেল্প করবে। টেস্টেড কন্ডিশনটা কি আমরা একটু পরে আসছি। সো আমাদের আগে জাম্পের এক্সাম্পল গুলো আমরা একটু দেখে নিই, তারপরে হচ্ছে যে আমরা আমাদের এটার সাথে অ্যাসোসিয়েটেড কিছু আরো জিনিস আছে যেটা আমার সিস্টেমে চেঞ্জ হয়ে যায়, ওটা আমরা একটু পরে দেখব। সো প্রথম কথা হচ্ছে যে আমার কন্ডিশনাল স্টেটমেন্ট ইমপ্লিমেন্ট করতে হলে কম্পেয়ার করা লাগবে, তারপরে কম্প্যারিজনের রেজাল্টের উপর ডিপেন্ড করে আমি ডিসিশন নিব যে আমার কন্ডিশনটা ট্রু না ফলস। সো এটা যদি হয় ওটা হচ্ছে আমাদের জন্য কন্ডিশনাল স্টেটমেন্ট। আর এর আগে একটা জিনিস জাস্ট আমরা সিম্পল, যেটা আমাদের জাম্প ছিল, যেটা হচ্ছে আমাদের জেএমপি, এটা হচ্ছে আনকন্ডিশনাল, কিছু চেক করতে হয় না, জাস্ট যখন আমার দরকার তখন আমি জাম্প করতে পারবো, এই অপশন আমার আছে। সো এখন আনকন্ডিশনালটা কিভাবে, আমি যদি পিছনের দিকে যেতে চাই অথবা সামনের দিকে যেতে চাই, দুইটা অপশনই আছে। সো আমরা যদি এই প্রোগ্রামটা দেখি, এগুলো একটু ইগনোর করে যদি আমরা মাঝখানের প্রোগ্রামটা দেখি, তাহলে এখানে যেটা বলা হয়েছে যে আমাদের একটা ট্যাগ দেয়া হয়েছে, একটা লেভেল দেয়া হয়েছে ফার্স্ট লাইনে ব্যাক, তারপরে হচ্ছে আমি ওটা এক্সিকিউট করলাম, একটু সামনের দিকে গেলাম, এনওপি মিন্স হচ্ছে নো অপারেশন, এই লাইনে জাস্ট কিছু হবে না, এটা জাস্ট ডিলে করার জন্য, প্রোগ্রামটাকে ডিলে করার জন্য এখানে এনওপি দিলে একটু ডিলে হয়, সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ডিলে হয়। সো এনওপি দিয়ে আমি একটু দুইটা লাইন কিছু করলাম না, তারপরে আমি বললাম জেএমপি ব্যাক, দ্যাট মিন্স হচ্ছে প্রোগ্রামটা জাম্প করে আবার ব্যাকে চলে যাবে, ব্যাকে গিয়ে আবারও এক্সিকিউট করবে, আবারও এখানে আসবে, আবারও ব্যাকে চলে যাবে। সো যেটা এটা হচ্ছে যে আমরা যদি একটু রিকগনাইজ করতে পারি এটা একটা লুপের মতো। সো এটা হচ্ছে যে আমাদের জাস্ট ইনফিনিট লুপ ঘুরতেই থাকবে, এই লুপ কখনো ব্রেক হবে না, কারণ আমি এখানে কোনো কন্ডিশন চেক করছি না। যেহেতু কোনো কন্ডিশন চেক করছি না, লুপ ভাঙার কোনো কারণ নেই, কারণ কন্ডিশন না থাকলে এটা ট্রু ফলস হওয়ারও কোনো কারণ নেই। সো এটা জাস্ট চলতেই থাকবে, যতক্ষণ আমি রান করব এটা রান করতেই থাকবে, এটা কখনোই নিজের থেকে থামবে না। ঠিক আছে, কোনো কোশ্চেন ছিল? কোনো কোশ্চেন না।
হ্যাঁ ওকে স্যার ফার্স্ট হ্যাঁ এর ব্যাক আর হচ্ছে জেএমপি ব্যাক এই দুটার মধ্যে তফাৎ কি? কোন ব্যাকটা? স্যার এই যে এটা কোডের হচ্ছে নিচে যে ব্যাকটা আমাদের লেখা আছে। জন্য এটা হচ্ছে লেভেল। আমাদের আগের লেকচারগুলো আবারও একটু দেখতে হবে। আমাদের এটা হচ্ছে লেভেল। লেভেল হচ্ছে আমরা একদম শুরু থেকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লাইনের একটা নাম দেয়া যায়। সো এটা আমাদের কোনো কমান্ড না, ব্যাক হচ্ছে আমার একটা লেভেল। এটা আমি আমার নামও দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি যদি এখানে আমি বলি এবিসিডি, আমাকে বলতে হবে জাম্প জেএমপি এবিসিডি। মানে স্যার যেটা লেভেল দেব জাম্পে হচ্ছে ওই হ্যাঁ লেভেলটাকে আমার নিড সিলেক্ট করে অনুযায়ী, দিতে হবে। হ্যাঁ আমার নিড অনুযায়ী যেখানে আমাকে যেতে হবে ওটার আমি লেভেল দিয়ে ওখানে আমি যেতে পারবো। সবসময় যে আবার ফার্স্ট লাইনে লেভেল দিয়ে আর কোথাও লেভেল দেবো না এমনও না। আমার নিড অনুযায়ী আমি লেভেল দিয়ে যেখানে আমাকে জাম্প করতে হবে ওখানে আমি জাম্প করতে পারবো। মানে স্যার ঠিক আছে, জেএমপি ব্যাক বলতে হচ্ছে আমার এই অ্যাড এএল 03H এই লাইনে আমাকে আমি মেনশন করে দিলাম যে এই লাইনে এখন চলে যাও, এরকম কিছু স্যার? এটা হচ্ছে জাস্ট একটা লুপের মতো। আমরা যদি সি ল্যাঙ্গুয়েজটা একটু মনে করি, এটা হচ্ছে আমাদের একটা ইনফিনিট লুপের মতো। সো আমি একবার এটা শুরু উপরে থেকে নিচে এক্সিকিউট করে আসলাম, যখনই জাম্প করে ব্যাক করতে বললো দ্যাট মিনস হচ্ছে ও আবার ফিরে যাবে, আবারও পুরো জিনিসটা এক্সিকিউট করে আবারও ফিরে যাবে। সো জাস্ট উপর থেকে নিচে আমি এক্সিকিউট এক লাইন করে যাব, যখনই বলবে জাম্প তখন ও পিছনে আবার চলে যাবে। সো জাস্ট এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার জন্য। সো এটারও অফিসিয়াল স্লাইড গুলো আছে লেকচার 6 এ এই জিনিসগুলো সুন্দর করে বলা আছে। সো এটা জাস্ট আমি আমার মুখের কথায় বলছি, এটা অফিসিয়ালি হচ্ছে যে একটা নেক্সট কোন ইনস্ট্রাকশন এটা আমি বলে দিচ্ছি। আমি যদি বলে না দেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এক লাইন করে এক্সিকিউট করে যাবে, কিন্তু যখন আমি বলবো জাম্প ও নেক্সট ইনস্ট্রাকশনের কোথায় নেক্সট ইনস্ট্রাকশনটা ওটা আমার থেকে জানবে। ওটা ওর বাই ডিফল্ট ওর মতো করে একটার পর একটা করে এক্সিকিউট করবে না, আমার মতো করে ও এক্সিকিউট করবে। ঠিক আছে, সো আমি বলেছি জেএমপি ব্যাক, দ্যাট মিন্স হচ্ছে আমি ওকে যেতে বলছি তুমি আবার আগের ইনস্ট্রাকশনে ফিরে যাও। আমি যদি জাম্প না বলতাম ও তাহলে প্রোগ্রামটা শেষ করে দিত। ঠিক আছে, সো এটা জাস্ট সিম্পল আইডিয়া, কিন্তু এই আইডিয়াটা দিয়েই আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমাদের লুপিং সিস্টেমটা আমরা লুপিং কন্ডিশন গুলো অথবা আমি এটা বলবো ইটারেশন স্টেটমেন্ট গুলো আমরা ইমপ্লিমেন্ট করি। সো এইভাবে পিছনের দিকে যাওয়া যায়, অবভিয়াসলি সামনের দিকেও যাওয়া যায়। সো আমরা পরের প্রোগ্রামটা যদি খেয়াল করি, আমরা যখনই বললাম জাম্প দেয়ার, তো যেটা হচ্ছে যে এই দুইটা লাইন এখানে জাস্ট কোনো কিছু অপারেশনও ছিল না, এনওপি ছিল, নো অপারেশন, দ্যাট মিন্স হচ্ছে এগুলো জাস্ট ডিলে হচ্ছিল। সো এই দুইটা লাইন স্কিপ করে প্রোগ্রামটা সামনের দিকে চলে যাবে, সামনের দিকে গিয়ে আমার এই মুভ স্টেটমেন্টটা ও এক্সিকিউট করবে, তারপরে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো এইভাবে আমাদের সামনের দিকে যাওয়ারও অপশন আছে, পিছনের দিকে যাওয়ারও অপশন আছে, কিন্তু এই জেএমপি জাম্প গুলো কোনো কন্ডিশন চেক করছে না। এগুলো হচ্ছে আমার নিড অনুযায়ী আমি এরকম জাম্প করতে পারি। সো এটা আমরা 1 মিনিট দেখি, যদি আমাদের কোনো কোশ্চেন মাথায় আসে, তার না হলে আমি কন্ডিশনাল জাম্পে আমি যাব, না হলে কন্ডিশনাল জাম্পে যাওয়ার আগে আমাকে মেইন আইডিয়া গুলো একটু আমাদের ক্লিয়ার হতে হবে। কম্পেয়ার আর কন্ডিশনাল জাম্পটা আমার এক্সাম্পলে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে, ওইটা বোঝা আরো খুব ইজি। কিন্তু আপাতত আনকন্ডিশনাল জাম্প ওভারঅল জাম্পিং আইডিয়াটা নিয়ে আমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা একটু করতে পারি। আর আরেকটা যেটা হচ্ছে যে আমাদের শুরু থেকে এখন লেকচার গুলো একটু রিভিউ করতে হবে, সবকিছু আমাদের এখন একসাথে একটু আইডিয়া গুলো মাথায় রাখতে হবে। অনেক ভাগে ভাগে জিনিসগুলো আমাদের রেজিস্টারের নামগুলো আস্তে আস্তে দেওয়া হয়েছিল, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার নিয়ে কথা বলা হয়েছিল, কি টাইপের অপারেশন হয় এগুলো নিয়ে একটু কথা বলা হয়েছিল। সো এখন সব ইনফরমেশন গুলো আজ যেহেতু আমাদের মিড টার্ম অলমোস্ট হিয়ার, সো আমাদের এই ইনফরমেশন গুলো এখন সব একসাথে একটু সামারাইজ হচ্ছে, সবকিছুই আমাদের লাগছে। সো আগের জিনিসগুলো আমাকে একটু রিটেন করতে হবে, আগের লেকচার গুলো একটু নিয়ে আমাকে নাড়াচাড়া করতে হবে। ঠিক আছে, সো আমাদের এই জিনিসটা হচ্ছে যে আমরা আনকন্ডিশনাল জাম্পটা দেখলাম যে আমরা কোনো কন্ডিশন চেক না করে আমি জাম্প করছি। এখন এটা যদি হয় আমাকে একটা কন্ডিশন চেক করে তারপরে আমি জাম্প করব, যে কন্ডিশনটা যদি ট্রু হয় আমি একটা জাম্প করব, কন্ডিশন যদি ফলস হয় আমি কিছু করব না, পরের লাইনে চলে যাব। সো যদি এমন কেস হয় তাহলে আমরা এই টাইপের কন্ডিশনাল জাম্প ইউজ করতে পারি। এগুলো ফুল প্রোগ্রাম না, এগুলো জাস্ট তোমাকে একটু এক্সাম্পল দেয়া হচ্ছে যে আমাদের পার্ট অফ দ্য প্রোগ্রামে এখানে দেখানো হচ্ছে যে একটা কম্প্যারিজন করা হয়েছে ax আর bx, ax আর bx কম্পেয়ার করে দেখা হচ্ছে যে আমাদের রেজাল্টটার উপরে আমি ডিসিশন নিচ্ছি, যদি আমার রেজাল্টটা ইকুয়াল হয়, যদি ax আর bx ইকুয়াল হয় তাহলে দেয়ারে যাও, জাম্প ইফ ইকুয়াল কোথায় দেয়ার, দেয়ার হচ্ছে আমার একটা লেভেল, আমি এখানে চলে যাব,
যদি আমার ax আর bx সমান হয়, যদি ইকুয়াল হয়, তাহলে আমার অ্যাড এর অপারেশনটা হবে না, আমি ডিরেক্টলি মুভে চলে যাব। আর যদি আমার কম্পেয়ার করে আমি দেখি যে ax আর bx ইকুয়াল না, তাহলে হবে আমার অ্যাডও হবে, তারপরে আমার মুভটাও হবে। ঠিক আছে, সো আমি তো অবভিয়াসলি শুরু থেকে টপ ডাউনই করব, কিন্তু যখনই আমি জাম্প বলবো এবং এটা যদি কন্ডিশনাল জাম্প হয়, আমাকে ঠিক আগের লাইনে সবসময় কন্ডিশনটা দিতে হবে, এটা মাস্ট, এটা আমি অ্যাভয়েড করতে পারবো না। কন্ডিশনাল জাম্পের ঠিক আগের লাইনে আমাকে কন্ডিশনটা কম্পেয়ারটা দিতে হবে। সো কন্ডিশনটা সবসময় আগের লাইনে চেক করতে হবে, কন্ডিশনটা কি ছিল, ax আর bx টা ইকুয়াল কিনা, ওইটা আমি কম্পেয়ার দিয়ে চেক করে নিলাম। পরের লাইনেই আমি বললাম জাম্প ইফ ইকুয়াল, কোথায় জাম্প করতে বলেছে, দেয়ার। সো ax আর bx এর ভ্যালু যদি সেম হয়, আমি এই লাইনটা স্কিপ করব, স্কিপ করে আমি মুভে চলে যাব। কিন্তু যদি ফলস হয়, তাহলে আমি আমার মতো করে নেক্সট লাইনে যাব, অ্যাড এর অপারেশনটা হবে, তারপরে আমার মুভটা হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের একটা চেক করলাম, পরেরটা নিয়ে তারপরে আমি কোশ্চেন নিচ্ছি। সো আবারও আমরা কম্পেয়ার করলাম, অবভিয়াসলি এটা আমাদের ফুল প্রোগ্রাম না, বারবার আমি এটা বলছি যাতে আমরা এটা কনফিউজ না হই, এটা জাস্ট একটা প্রোগ্রামের পার্ট। সো আমরা এখানে একটা কম্পেয়ার করা হচ্ছে, ax আর bx কম্পেয়ার করা হচ্ছে। কম্পেয়ার করে এখন আমাদের কন্ডিশনটা যেটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে, ওই কন্ডিশনটার উপরে ডিপেন্ড করে আমি কি চুজ করেছি, জাম্প নট ইকুয়াল। সো আমাদের এখানে কন্ডিশনটা ছিল ax আর bx যদি ইকুয়াল না হয়, তাহলে আমি জাম্প করব। তাহলে এই জন্য আমরা ওই কন্ডিশনটা ইমপ্লিমেন্ট করার জন্য তাহলে আমি জাম্প করব বলা উচিত না, তাহলে আমি অপারেশনটা, যে অপারেশনটা আমাদের করতে হবে, ওটা ডিপেন্ড করে কোন কন্ডিশনের উপরে, যে ax আর bx একটা আরেকটার সাথে ইকুয়াল না। সো এটা যদি আমাকে ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে আমি jne টা চুজ করব, জাম্প ইফ নট ইকুয়াল। সো এটা ট্রু হলেই আমি আমার অ্যাডটাতে চলে যাব। আর এটা যদি আমাদের ফলস হয়, একটা কাজ আমি করতে পারতাম, আমি এই যে অপারেশনটা আমি করেছি, এই জিনিসটা আমি এই লাইনে দিয়ে দিতে পারতাম, কোনো সমস্যা হতো না। কিন্তু জাস্ট এখানে আমাকে আলাদা করে একটু জাম্প দেয়া হচ্ছে, জাস্ট আমাকে আনকন্ডিশনাল জাম্পটা একটু দেখানোর জন্য, যে আমার যদি jne টা ট্রু হয় আমি ফিক্সে যাব, আর jne টা যদি ফলস হয়, তাহলে আমাদের এই নরমাল ওয়েতে পরের লাইনে যাব। পরের লাইনে আমাকে দেয়ারে যেতে বলেছে, সো আমি দেয়ারে চলে যাব। ঠিক আছে, সো এই জিনিসগুলো হচ্ছে যে ডিফারেন্ট একটু ফ্লেক্সিবিলিটি, আস্তে আস্তে আমরা বুঝবো। আপাতত আমাদের সামনের প্রোগ্রামগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে অনেক ফ্লেক্সিবিলিটি আছে, আমি আমার মতো করে চেঞ্জও করতে পারি রাইট ওয়েতে। কিন্তু এই যে আমাদের প্রোগ্রামগুলো দেখা যাচ্ছে, ছোট দুইটা প্রোগ্রাম, এই দুইটা প্রোগ্রাম আমরা বুঝেছি কিনা, এই জিনিসটা আমরা একটু খেয়াল করি। আর ফ্ল্যাগের কথা কেন এসেছে আমরা একটু পরে আসছি, কিন্তু আগে জাস্ট আমাদের কম্প্যারিজন আর জাম্পের কাজটা আমরা বুঝছি কিনা এটা একটু দেখি। স্যার এই জাম্পের ক্ষেত্রে প্রোগ্রাম করার ক্ষেত্রে কি স্যার আমাদের মানে আগে কন্ডিশন গুলো মেনশন করে দিতে হবে, দেন হচ্ছে এই সোর্স ডেস্টিনেশন এগুলো লিখবো? কন্ডিশন তো আমার প্রবলেম থেকে আসবে, আমি তো মেনশন করব না, কন্ডিশন আমাকে আমার প্রবলেম বলে দিবে। যেমন আমি যদি একদম আমার শুরুর দিকে একটা প্রবলেমে চলে যাই, এটা মোস্ট প্রবাবলি লেকচার 6 এ আছে। সো লেকচার 6 টা গিয়ে আমরা দেখবো যে আমাদের শুরুর দিকে যে প্রবলেমগুলো ছিল, ওটার মধ্যে আমাদের কন্ডিশনগুলো বলা ছিল। যেমন আমি যেটা বললাম, আমাদের প্রথম প্রবলেমটার একটা এক্সটেনশনে ছিল যে ইনপুটটা 30 ডিগ্রির চেয়ে বেশি হলে 7 যোগ করো। সো এই টাইপের কন্ডিশন আমার প্রবলেম থেকে আসবে, আমার সলিউশনের মধ্যে কন্ডিশনাল স্টেটমেন্টটা ইমপ্লিমেন্ট করতে হবে। প্রোগ্রামিং এ এটাই আমাদের কাজ, যে আমাদের সলিউশনে কন্ডিশনগুলো ইমপ্লিমেন্ট করে সলিউশন দেয়া। স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে মানে আমি কোডটা যেটা বুঝছি সেটা হচ্ছে যে কম্পেয়ার এক্স বিএক্স, যদি এক্স বিএক্স এর ভিতরে যদি কোনো পার্থক্য পায়, তাহলে কি জাম্প করে মানে ফিক্সে চলে যাবে এমন কিছু? কি টাইপের জাম্প আমরা একটু এটা বোঝার চেষ্টা করি। যেখানে হচ্ছে ফিক্সের কথা বলা হচ্ছে, সেকেন্ড প্রোগ্রামটা জেএনই টা কি বলা হয়েছিল, জার্ন আমরা এখানে খুঁজে বের করি। স্যার জিরো টেস্ট করবে স্যার। হ্যাঁ, এখানে একটু খুঁজে বের করি জেএনই টা কোথায় আছে। স্যার নট ইকুয়াল হইলে নট ইকুয়াল, তাহলে এই জাম্পটা তখনই হবে যখন আমার নট ইকুয়াল ট্রু হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু প্রোগ্রামে ফিরে যাই। এখানে তাহলে জেএনই টা চুজ করেছে কারণ হয়তো আমাদের প্রবলেমে ছিল যে আমাদের ভ্যালুটা যদি নট ইকুয়াল হয়, তাহলে আমি কাজ করব, একটা সার্টেন কাজ করব, আর যদি আমাদের ইকুয়াল হয়, তাহলে আমি আরেকটা কাজ করব। বুঝতে পারলাম?
সো আবারও যেটা আমি বলেছি, এভাবেই যে এটা সলিউশন হবে এমন কোনো কথা নেই, এটারও অনেক সলিউশন থাকতে পারে। আমি এখানে ইকুয়াল দিয়েও কাজটা করতে পারতাম। আমি যদি বলতাম জে ই, তাহলে আমি বলতাম দেয়ার। আর আমি যদি পরে আমি অন্য অপারেশনটাকে আমি ফ্লিপ করে দিতে পারতাম। সো এই জিনিসটাকে আমার ডিজাইন অনুযায়ী আমি এগুলা অ্যাডজাস্ট করতে পারি। এটা হচ্ছে একটা সলিউশন, আমি আমার মতো সলিউশন করতে পারি। কিন্তু মেইন কথা হচ্ছে যে এখন যে সলিউশনটা সামনে আছে এটা আমরা বুঝলাম কিনা, ওটা হচ্ছে মেইন জিনিস। এটা ভ্যালিড কোশ্চেন যে আমি জেএনই দিয়ে কি করছি, জেএনই দিয়ে আমি চেক করে দেখছি যে আমাদের আগের কম্পারিজনটা ট্রু কিনা, যে নট ইকুয়ালটা ট্রু কিনা। কারণ যেহেতু আমি জেএনই চুজ করেছি এজন্য আমাদের এখানে নট ইকুয়ালটা ট্রু। যদি আমি চুজ করতাম জেই জাম্প ইফ ইকুয়াল, তাহলে আমাদের ইকুয়ালটা হচ্ছে ট্রু। স্যার ফার্স্টেরটা তো যেই যদি 1 না হয় তারপর হচ্ছে তো এটা কোনটা কোনটা কোনটা? প্রথমটা যেই প্রথম প্রোগ্রামটা? জি স্যার। হ্যাঁ, সো ওখানে হচ্ছে যে আমার ট্রু, আমাকে আগে বুঝতে হবে কোনটা ট্রু। ট্রু বলতে কি বোঝায়? ধরো আমার প্রবলেমে বলা হচ্ছে তোমার ইনপুটটা 30 ডিগ্রির চেয়ে যদি বেশি হয় তাহলে আমার এই কাজটা করো। তাহলে আমি ধরে নিব 30 ডিগ্রির চেয়ে বেশি হলে ও কন্ডিশনটা ট্রু, 30 ডিগ্রির চেয়ে কম হলে কন্ডিশনটা ফলস। সো আমি প্রবলেম থেকে বুঝে যাব আমাকে ট্রু চুজ করতে হবে, কোন কন্ডিশনে আমাকে ট্রু চুজ করতে হবে। সো আমার প্রথম যে প্রোগ্রামটা এখানে দেখা যাচ্ছে, ওখানে আমরা প্রবলেম থেকে বুঝতে পেরেছি, প্রবলেমটা এখানে নেই কিন্তু আমি আন্দাজ করে নিতে পারি। প্রবলেম থেকে আমি আমার প্রবলেম থেকেই আমরা বুঝে যাব যে আমাদেরকে ইকুয়ালটা ট্রু ধরে নিতে হবে। যদি ax আর bx এর ভ্যালু ইকুয়াল হয় এটা আমার ট্রু কন্ডিশন, ওটাতে আমি একটা কাজ করব, আর ফলস হলে আমি আরেকটা কাজ করব। এটাই। স্যার হ্যাঁ বলো। আমরা যে কম্পেয়ারটা করছি স্যার, আমাদের এটার উদ্দেশ্যটা কি? মানে এক্স আর বি এক্স এর মধ্যে যে কম্পেয়ার করছি, মানে এটা থেকে আচ্ছা, আবারও হচ্ছে যে আমাদের আগের কথাটা একটু ফিরে যেতে হবে। আমাদের যেই কথাটা আমি বললাম, আমাদের কম্পেয়ার করে আমি বুঝি যে আমাদের কন্ডিশনটা ইমপ্লিমেন্ট হয়েছে কিনা। সো আমি যদি একটু জিনিসটা, আচ্ছা আমি ওই লেকচারটা একটু খুলছি। সো আমাদের যে জিনিসটা হচ্ছে যে আমরা এই টাইপের, আমি জাস্ট এখানে এই যে আমাদের এই প্রবলেমটা আগে দেখানো হয়েছিল। সো এই প্রবলেমে যখন আমি দেখব, এই প্রবলেমের সিম্পল সলিউশন আমরা দেখেছিলাম, কিন্তু প্রবলেমের মধ্যে যখন একটা কন্ডিশন চলে এসেছে, এখানে একটু হাইলাইট করা হয়েছে, যখন বলা হচ্ছে যে আমার অরিজিনাল টেম্পারেচার লোয়ার আসে তখনই when the original temperature is over 30 ডিগ্রি। সো একটা কন্ডিশন চলে এসেছে, আমাকে এই কন্ডিশনটা চেক করে দেখতে হবে আমি যদি একটা সলিউশন ক্রিয়েট করি। তাহলে এই যখনই একটা এই টাইপের কম্প্যারিজন চলে আসবে যে আমি যে ইনপুটটা পেয়েছি এটা 30 ডিগ্রির চেয়ে বেশি না কম, এটা আমি কিভাবে চেক করব? আমাদের গ্রেটার দেন লেস দেন আমরা সি ল্যাঙ্গুয়েজে ছিল, আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোনো গ্রেটার দেন লেস দেন বলে কিছু নেই। সো যে কোনো কিছু একটা ভ্যালু সমান কিনা, একটা ভ্যালু একটা ভ্যালুর চেয়ে বেশি কিনা, এই জিনিসগুলো যদি আমাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে করতে হয়, আমাকে কম্পেয়ার করা ছাড়া আমাদের হাতে আর কোনো টুল নেই। সো আমাকে এই জন্য অবশ্যই কম্পেয়ার 30 ডিগ্রি চাইতে বেশি কিনা, এই জায়গায় হচ্ছে আমরা 30 ডিগ্রির নিচের ভ্যালুগুলো নেগলেক্ট করার জন্য কম্পেয়ারটা ইউজ করছি। হ্যাঁ, সো আপাতত এখানে আমি আবার বলছি এগুলো ফুল প্রোগ্রাম না। সো আপাতত তুমি ধরে নাও 30 ডিগ্রির কথাও না, আপাতত তুমি ধরে নাও যে আমাদের এখানে একটা কম্পেয়ার করতে হবে টু ইমপ্লিমেন্ট এ কন্ডিশন লাইক দ্যাট, যে আমাদের একটা ইনপুট এসেছে অথবা একটা ভ্যালু এসেছে, ওই ভ্যালুটা আরেকটা ভ্যালুর সাথে আমাকে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে দেখতে হবে এটা সমান কিনা, বেশি কিনা, কম কিনা। আর যদি আমার যেমন একটু আগে যে প্রবলেমটা দেখলাম, ওখানে আমাকে করতে বলেছে 30 ডিগ্রির চেয়ে বেশি হলে একটা কাজ করতে হবে, আর কম হলে আমি একটা করব না। সো এমন যদি হয়, সো আমি তাহলে আমার ওখানে ট্রু কন্ডিশনে আমার মেইন অপারেশনের কাজটা হচ্ছিল, ফলস কন্ডিশনে ওই অপারেশনটা আমি করব না। তাহলে আমরা ওইভাবে আমার জাম্পটা চুজ করব। সো আমাদের এখানে ফার্স্ট যে এক্সাম্পলটা দেখা যাচ্ছে, ওইটার ট্রু কন্ডিশনটা হচ্ছে যখন আমার ইকুয়াল হয়, যে ax আর bx এর ভ্যালু যদি ইকুয়াল হয়, এর আগে এই প্রোগ্রামে এর আগে ax আর bx এর মধ্যে কোনো একটা ভ্যালু লোড করা হয়েছে, এটা আমরা ধরে নিই। একটা ইনপুট লোড করা হয়েছে, একটা রেফারেন্স ভ্যালু, হোয়াট এভার ইট ইজ, দুইটা ভ্যালু আছে ax আর bx এর মধ্যে। সো ওইটা যদি হয় তাহলে ax আর bx এর কম্পেয়ার করে যদি দেখি যে আমার ইকুয়াল, তাহলে হয়তো প্রবলেমের মধ্যে বলা হয়েছিল যে আমার এই দুইটা জিনিস ইকুয়াল হলে আমি এই কাজটা করব। যেমন আমার ইনপুটটা যদি 30 ডিগ্রির সমান হয় আমি একটা কাজ করব, ইনপুটটা যদি আমার 30 ডিগ্রির চেয়ে বেশি হয় অথবা সমান না হয় তা আমি একটা কাজ করব। তাহলে সমান হলে ওটা যদি আমি ট্রু কন্ডিশন ধরি, আমি এই জন্য জেই চুজ করেছি এখানে, জাম্প ইফ ইকুয়াল।
তারপরে হচ্ছে যে আমার প্রবলেমের মধ্যে যদি বলে যে চেক করে দেখো এটা নট ইকুয়াল কিনা, নট ইকুয়াল হলে এই কাজটা করো, তাহলে আমাদের ওই টাইপের প্রবলেমের সলিউশনে আমাকে জিএনইটা চুজ করতে হবে। তারপর অবভিয়াসলি আমরা যদি একটু টেবিলে ফিরে যাই, এইভাবে ডিফারেন্ট টাইপস অফ জাম্প আছে, আমাকে অনেক ইউজ করতে হবে জাম্প অ্যাবভ অর ইকুয়াল, কারণ গ্রেটার দেন ইকুয়াল আমরা অনেক জায়গায় চেক করে দেখি। আমার প্রোগ্রামের মধ্যে একটা ইনপুট নিলাম, এই ইনপুটটা 100 চেয়ে বেশি কিনা, 100 চেয়ে কম কিনা, হোয়াট এভার ইট ইজ, এই টাইপের একটা জিনিস আমি কন্ডিশনাল স্টেটমেন্ট ইমপ্লিমেন্ট করতে চাচ্ছিলাম। কিন্তু সি প্রোগ্রামে আমরা জাস্ট গ্রেটার দেন লেস দেন লিখে দিলেই হয়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ওটা আমি পারবো না। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমাকে কম্পেয়ার করে দেখতে হবে, কম্পেয়ার করার পরে ওই রেজাল্টটার উপরে যেহেতু কম্পেয়ারটা একটা সাবট্রাক্ট, সো আমি যদি দুইটা যদি সেম হয় আমার রেজাল্টটা 0, দুইটা যদি আমার একটা চেয়ে বেশি হয় পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তাহলে ওটার উপরে আমি এখানে আমার জাম্পটা করতে হবে, যে আমি জাম্প অ্যাবভ অর ইকুয়াল দিয়ে আমি আমার ট্রু কন্ডিশন যদি গ্রেটার দেন ইকুয়ালের কন্ডিশনে হয় তাহলে আমি ওইটা চুজ করব। সো বেসিক্যালি হচ্ছে যে এটা আস্তে আস্তে আমরা কমফোর্টেবল হব, কিন্তু মেইন আইডিয়াটা হচ্ছে সি প্রোগ্রামে আমি গ্রেটার দেন লেস দেন দিয়ে ইফ এলস এর মধ্যে গ্রেটার দেন লেস দেন দিয়েই আমার কন্ডিশন চেকটা হয়ে যাচ্ছিল। যদি গ্রেটার দেন হতো আমি আমার ইফ এর জিনিসগুলো এক্সিকিউট করতাম, আর ফলস হলে আমরা এলস এর জিনিসগুলো এক্সিকিউট করতাম। এই জিনিস সুবিধাগুলো আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে নেই। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমার গ্রেটার দেন লেস দেন বলে কিছু নেই, যেহেতু নেই তাহলে এই জন্য আমাকে কম্পেয়ার আর জাম্পের থ্রুতে আমাকে ওই কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো ইমপ্লিমেন্ট করতে হয়। ঠিক আছে, তো আস্তে আস্তে জিনিসটা আমাদের মাথায় চলে আসবে, কিন্তু এগুলো একটু নাড়াচাড়া করতে হবে, একদম আমাদের জিরো থেকে এটা আমরা পারবো না। আমাদের স্টার্টিং থেকে যা যা বলা হচ্ছে ওই জিনিসগুলো আস্তে আস্তে আসবে, তারপরে এই পার্টটা আমাদের ধরতে হয়তো 1-2 সপ্তাহ সময় লাগবে, মিডের আগে এটা মোটামুটি মাথায় চলে আসবে, কিন্তু এর মধ্যে আমাদেরকে একটু নাড়াচাড়া করতে হবে। আগে এখান থেকে ইনিশিয়ালি জাস্ট জাম্পিং হচ্ছে এই পার্টটা বুঝলেই হবে, তারপরে আমরা ফুল প্রোগ্রামে যখন যাব, নেক্সট ক্লাসে আমরা একটা বড় প্রোগ্রাম দেখবো, ওই ফুল প্রোগ্রামে গেলে ফ্লোটা আরো ভালো বুঝে যাবে, যে ওকে এই প্রবলেমে আমাকে দুইটা জিনিস বলেছে, যে এই জিনিসটা কম্পেয়ার করে যদি ট্রু হয় একটা কাজ করব, ফলস হলে আরেকটা কাজ করব, তাহলে এই জিনিসগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে থ্রু কম্পেয়ার এন্ড জাম্প, ওইটা দেখলে আমাদের পিকচারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আস্তে আস্তে এই জিনিসগুলো আমরা একটু দেখবো। তারপরে হচ্ছে যে আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো আমাদের স্টার্টিং এর লেকচার 6 এ পুরোপুরি সুন্দর করে বলা আছে। সো আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে যদি একটু পড়ি আমরা ইনফরমেশন গুলো একটু পাবো, যেটা হচ্ছে যে আমাদের জাম্প ইনস্ট্রাকশন কি বলে, যেটা আমি বললাম জাম্প ইনস্ট্রাকশনটা আমার নেক্সট ইনস্ট্রাকশন কোনটাতে যেতে হবে এটা আমাকে বলে দেয়, এটা এখানে মেনশন করেছে। তারপরে হচ্ছে আমাদের টু টাইপস অফ জাম্প আছে, কন্ডিশনাল, আনকন্ডিশনাল। তারপরে হচ্ছে যে আমাদের যদি আমি জাম্প বলি দ্যাট মিন্স হচ্ছে এটা সিকোয়েন্সিয়াল না, অবভিয়াসলি পরের লাইনে যাওয়ার জন্য আমি জাম্প করব না, জাম্প করব আমি কিছু লাইন স্কিপ করে আরেকটা লাইনে যাওয়ার জন্য। সো এই জন্য যেটা হচ্ছে যে জাম্প ইনস্ট্রাকশন সবসময় বলে দেয় যে নিউ লোকেশনটা কোথায়, আর যখনই ইনস্ট্রাকশনের লোকেশনটা চেঞ্জ হয় আমার আইপির ভ্যালুটা চেঞ্জ হয়, এটা আমার বেসড অন দ্য নলেজ আমরা আগেই এই জিনিসটা একটু পেয়েছি। সো এগুলো জাস্ট আমাদের ইনফরমেশন, আমাদের প্রোগ্রামিং এগুলো কোনো কাজে লাগবে না। তারপরে হচ্ছে আমার কন্ডিশনাল জাম্পের একটা সুবিধা হচ্ছে যে কন্ডিশনাল জাম্প অবভিয়াসলি আমরা একটু একটা কন্ডিশনের উপরে জাম্প করব, যে আমাদের কম্পেয়ার করে যে ভ্যালুটা যদি সার্টেন ওয়েতে আসে তাহলেই আমি আমার কন্ডিশনাল জাম্প গুলো আমরা করব, আর যদি ফলস আসে আমি কন্ডিশনাল জাম্প করব না। আমাদের এটা যদি হয় তাহলে একটা সুবিধা হচ্ছে যে আমি একটু সামনের দিকে চলে যাচ্ছি, যে আমাদের অবভিয়াসলি এটা আমরা কম্পেয়ারের থ্রুতে করি, কম্পেয়ারের থ্রুতে আমি আমার জাম্পের ডিসিশনটা নিই। সো এই যে আমরা কম্পেয়ার করি আমি কি কি কন্ডিশন নরমালি চেক করি, আমি চেক করে দেখি গ্রেটার দেন কিনা, আমি চেক করি লেস দেন কিনা, আমি চেক করে দেখি ইকুয়াল কিনা। সো যেটা হয় যে আমি যদি গ্রেটার দেন হয় আমার এখানে একটা পজিটিভ ভ্যালু আসে, আমার যদি লেস দেন হয় আমার একটা নেগেটিভ ভ্যালু আসে, তারপরে হচ্ছে যে আমাদের যদি ইকুয়াল হয় আমার একটা জিরো ভ্যালু আসে, কারণ কম্পেয়ার হচ্ছে বেসিক্যালি bx মাইনাস cx। তাহলে আমরা বলতে পারি যে আমার এই দুইটা ইকুয়াল, এই দুইটা যদি ইকুয়াল হয় আমার কি আসলো, bx মাইনাস cx ইকুয়ালস টু 0। আর এটা আমাদের কোথায় অপারেশনটা হলো, এটা আমাদের ALU তে অপারেশনটা হলো। সো ALU এর অপারেশনে যদি আমার রেজাল্টে 0 আসে, এটা বোঝার জন্য আমার সার্টেন একটা জিনিস ছিল যেটা দেখে আমি বুঝতে পারি যে ALU এর অপারেশনে 0 এসেছে রেজাল্ট। এটা যদি আমরা একটু মনে করতে পারি, একটা রেজিস্টারের মধ্যে একটা কিছু ছিল, কি ছিল, যদি একটু পিছনে যাই আমাদের হাতে কিছু ফ্ল্যাগ ছিল, যে ফ্ল্যাগ গুলো আমার ALU তে এখন কি হচ্ছে এই জিনিসটা আমাকে বলে দেয়।
সো একটু আগে যে আমরা বললাম আমরা একটা কম্পেয়ার করলাম, জাম্প করার আগে আমাকে কম্পেয়ার করতে হবে মাস্ট। আমরা একটা কম্পেয়ার করলাম, কম্পেয়ার করার পরে আমি এটা যে কোনো রেজাল্ট হতে পারে, এটা একটা ইকুয়াল হতে পারে, তারপরে হচ্ছে এটা আমাদের গ্রেটার দেন হতে পারে, এটা লেস দেন হতে পারে। স্যার যখনই ইকুয়াল হবে দ্যাট মিনস হচ্ছে আমার bx মাইনাস cx ইকুয়ালস টু 0। সো দ্যাট মিনস হচ্ছে তখন আমার জিরো ফ্ল্যাগটা অবশ্যই 1 হয়ে যাবে সাথে সাথে। সো আমার কম্পেয়ার করে কম্পেয়ারের কি রেজাল্ট এসেছে এটা আমি ফ্ল্যাগ রেজিস্টার দেখেও বুঝতে পারি। 8086 ফ্ল্যাগ রেজিস্টার চেক করেই বুঝতে পারে এই কম্পেয়ারটার রেজাল্ট কি। তারপরে ফ্ল্যাগের জিরো ফ্ল্যাগ দেখে যদি ও 1 পায় দ্যাট মিনস হচ্ছে জিরো অকার করেছে। ও যদি দেখে পরের জাম্পটা হচ্ছে জাম্প ইফ ইকুয়াল, তাহলে সাথে সাথে জাম্প করে ফেলবে। আর একটা ও চেক করে দেখবে যদি জাম্প অ্যাবাভ অর ইকুয়াল হয় তাহলে ও হোল্ড করবে যে অ্যাবাভ কন্ডিশনটার ফ্ল্যাগ ঠিক আছে কিনা। সো অ্যাবাভের ফ্ল্যাগটা আমরা দেখব। তারপরে হচ্ছে যে আমাদের যদি বলে জাম্প ইফ নট ইকুয়াল, একই কথা, তাহলে আমাদের জিরো ফ্ল্যাগটা যদি 1 হয়ে যায় এটা অবভিয়াসলি নট ইকুয়াল না, তাহলে আমাদের জাম্পটা ট্রু না, তাহলে আমাদের ওই জায়গায় জাম্প করবে না, পরের লাইনে চলে যাবে। সো জাস্ট এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের ডিরেক্টলি আমাকে ক্যালকুলেশনের দিকে তাকাতে হবে না, সোজা কথা। আমি কম্পেয়ার করার পরে রেজাল্টটা আমরা ফ্ল্যাগ দেখেই আন্দাজ করতে পারবো আমাদের কি টাইপের রেজাল্ট এসেছে, এটা কি ইকুয়াল এসেছে, গ্রেটার দেন এসেছে, না লেস দেন এসেছে। সো ওগুলোর জন্য আমাদের ফ্ল্যাগের সার্টেন একটা সেটিং আছে যেটা আমরা মোটামুটি আন্দাজও করতে পারি। যেমন জিরো অকার করলে আমার জিরো ফ্ল্যাগটা 1 হবে, এই যে আমার জিরো ফ্ল্যাগটা 1 হয়েছে। তারপরে লেস দেন হলে আমার ক্যারি ফ্ল্যাগ জিরো ফ্ল্যাগ দুইটাই জিরো থাকবে। আর হচ্ছে গ্রেটার দেন হলে আমার ক্যারি ফ্ল্যাগটা নরমালি 1 হয়ে যায়। গ্রেটার দেন হলে আমার একটা ক্যারি অকার করে আমার ক্যারি ফ্ল্যাগটা 1 হয়ে যায়। তাহলে এই সেটিংটা মোটামুটি ফিক্স। এই সেটিংটা হচ্ছে আমার এটা দেখেই আমার 8086 ডিসাইড করতে পারবে যে আমার জাম্পিং কন্ডিশনটা ট্রু না ফলস। ডিপেন্ড করে আমার কি টাইপের জাম্প আপ ইউজ করছি। আমার cx ইকুয়াল টু bx দ্যাট মিন্স হচ্ছে জিরো ফ্ল্যাগ 1, এটা আমার জাম্প ইফ ইকুয়াল এর জন্য ট্রু, জাম্প ইফ নট ইকুয়াল এর জন্য এটা হচ্ছে ফলস। ঠিক আছে, সো আমাদের ডিপেন্ড করে কি টাইপের জাম্প আমি ইউজ করছি ওটার উপরে, কি টাইপের জাম্প ইউজ করছি ও হচ্ছে আমার ফ্ল্যাগ রেজিস্টার দেখেই আমাদের ডিসাইড করতে পারবে আমাদের ট্রু কন্ডিশন অকার করেছে না ফলস কন্ডিশন অকার করেছে। সো এই সুবিধাগুলো আমাদের আছে। কম্পেয়ার করে আমাকে আলাদা করে এটা ভ্যালু নিয়ে চিন্তা করতে হবে না কত এসেছে বেশি, যেহেতু bx একটা ভ্যালু cx একটা ভ্যালু, এটার একটা রেজাল্ট আসবে, রেজাল্ট নিয়ে আমাকে চিন্তা করতে হবে না, কারণ এগুলো হচ্ছে লজিক্যাল অপারেশন। আমি জাস্ট দেখছি এগুলো বেশি কিনা, কম কিনা, সমান কিনা। আমাকে একটা ডিসিশন মেক করতে হবে। bx মাইনাস cx এর রেজাল্ট আমার দরকার নেই, আমার শুধু কন্ডিশনটা দেখা দরকার যে bx আর cx এর ভ্যালু একজন আরেকজনের চেয়ে বেশি, কম না সমান। সো ওইটা যদি আমি দেখতে চাই আমার ফ্ল্যাগের দিকে তাকালেই, অপারেশন কম্পেয়ারটা করার পর আমি যদি ফ্ল্যাগের দিকে তাকাই, ফ্ল্যাগ রেজিস্টারে সিএফ আর জিরো ফ্ল্যাগ আর ক্যারি ফ্ল্যাগই মোটামুটি আমাকে বলে দেয়। তারপরে আমাদের ওভারফ্লোর জন্য জাম্প করা যায়, আমরা টেবিলে দেখেছি ওভারফ্লোর জন্য একটা ফ্ল্যাগ আছে। তারপরে হচ্ছে আমাদের সাইন ফ্ল্যাগ, আমার যদি নেগেটিভ নাম্বার অকার করে সাইন ফ্ল্যাগের দিকে তাকালেও আমি অনেক সময় বুঝতে পারি একটা নেগেটিভ নাম্বার অকার করেছে। সো এইভাবে আমার ফ্ল্যাগ গুলো আমাকে জাম্প করতে হেল্প করে। ঠিক আছে, সো আমাদের এটাও আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমাদের ফ্ল্যাগ রেজিস্টার গুলোর দিকে তাকিয়েও আমাদের প্রোগ্রামিং এ কোনো ডিফারেন্স আসবে না, জাস্ট এগুলো আমাদের ইনফরমেশন যে আমাদের ফ্ল্যাগ রেজিস্টারের দিকে তাকিয়েও ফ্ল্যাগ রেজিস্টার চেক করেও আমরা আমাদের জাম্পের জিনিসগুলো হ্যান্ডেল করতে পারি। 8086 এটা হ্যান্ডেল করে। ঠিক আছে, সো এই ইনফরমেশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে যে কম্পেয়ারের ফরম্যাটটা ঠিক আগের মতোই, যে আমাদের একটা ডেস্টিনেশন থাকবে, একটা সোর্স থাকবে। সোর্সটা একটা নাম্বার হতে পারে, একটা লোকেশন হতে পারে, একটা রেজিস্টার হতে পারে, আর ডেস্টিনেশনটা একটা রেজিস্টার মেমোরি লোকেশন হতে পারে। সো এই জিনিসটা হচ্ছে যে আমাদের আগের, এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। তারপরে যে একটা আরেকটা থেকে সাবট্রাক্ট হয়ে যায়, কিন্তু এখানে আমাদের চিন্তা করতে হয় না রেজাল্টটা কোথায় সেভ হয়েছে, কারণ রেজাল্টটা সেভ নিয়ে আমরা ওয়ারিড না, আমি শুধু কন্ডিশনটা নিয়ে ওয়ারিড যে রেজাল্টটা কি রকম এসেছে, এটা কি জিরো এসেছে, একটা বেশি পজিটিভ এসেছে, নেগেটিভ এসেছে, ওটার উপরে আমি একটা ডিসিশন মেক করবো। সো এগুলো হচ্ছে পুরোপুরি একটা লজিক্যাল অপারেশন। সো এই জন্য যেটা হয় আমাদের একটু মনে রাখতে হবে, যদিও কম্প্যারিজন সাবট্রাকশন, কিন্তু যেহেতু এটা একটা লজিক্যাল অপারেশন, এটা কোথাও রেজাল্টটা কোথাও সেভ হয় না, রেজাল্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমি কিছু ফ্ল্যাগ সেট রিসেট করি, এই জন্য আমার সোর্স আর ডেস্টিনেশনের ভ্যালু কখনো চেঞ্জ হবে না। এই যে আমি বললাম কম্পেয়ার bx মাইনাস cx, এই অপারেশনটা করার পর আমার bx এর ভ্যালুও চেঞ্জ হবে না, cx এর ভ্যালুও চেঞ্জ হবে না, যদিও এটা একটা সাবট্রাকশন।
সো এটা যদি আমরা না বুঝতে পারি আমরা একটু কোশ্চেন করতে পারি, কিন্তু এটা খুব ইনটুইটিভ যে যেহেতু আমরা কম্পেয়ার করলাম আমার একটা লজিক্যাল ডিসিশন নেওয়ার জন্য আমার এখানে সাবট্রাকশনের রেজাল্ট সেভ করার কিছু নেই। কিন্তু এটা যদি আমার সাব বিএক্স মাইনাস সিএক্স হতো, এটা যদি আমি বলতাম সাব বিএক্স মাইনাস সিএক্স, তাহলে আমাদের এটা রেজাল্টটা কোথায় আমরা সেভ হতো আমরা একটু বলি। সো আমার কম্পেয়ারের সাথে সাবের ডিফারেন্সটা আমাদের কি হবে, এখানে আমার ডেস্টিনেশনটা অথবা সেভ করে রাখবো, রেজাল্টটা কোথায় থাকবে। একটু চিন্তা করে বলি, আমি যদি সাবট্রাকশন করি দুটা আর কম্পেয়ার করি, তাহলে আমাদের দুটার মধ্যে ডিফারেন্সটা কি, যেহেতু দুইটাই সাবট্রাকশন তাহলে ডিফারেন্সটা কি হওয়া উচিত। সাবট্রাকশনের ক্ষেত্রে বিএক্স এর মধ্যে রেজাল্টটা থাকবে। বিএক্স এর মধ্যে রেজাল্টটা থাকবে, আর হচ্ছে ওইটা সাবট্রাকশনের ভ্যালুটা আমার কাজে লাগবে, রেজাল্টের ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালুটা কাজে লাগবে। কিন্তু কম্পেয়ারে আমি যেটা করলাম, যদিও সাবট্রাকশন করলাম কিন্তু আমাদের ভ্যালুটা কাজে লাগবে না, আমাকে শুধু ভ্যালুর নেচারটা দেখতে হবে যে ভ্যালুটা কি 0 এসেছে বিএক্স মাইনাস সিএক্স করে, নাকি পজিটিভ এসেছে না নেগেটিভ এসেছে, দ্যাট মিন্স হচ্ছে গ্রেটার দেন এসেছে না লেস দেন এসেছে। যদি ওইটার উপরে ডিপেন্ড করে আমি কিছু ফ্ল্যাগ সেট করব, আর ওই ফ্ল্যাগের এগেইনস্টে আমি ডিসাইড করতে পারবো আমাকে জাম্প করতে হবে না করতে হবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো হচ্ছে জাস্ট সাটেল ডিফারেন্স, এই জিনিসগুলো আমাকে যাতে জিজ্ঞেস করলে আমরা একটু এক্সপ্লেন করতে পারি কম্পেয়ার আর সাবট্রাকশনের মধ্যে আমার ডিফারেন্সটা কি। যদিও দুইটাতে একই কাজই হয়, সাবট্রাকশনই হচ্ছে, কিন্তু অবভিয়াসলি আমাদের ইন টার্মস অফ অপারেশন এটা টোটালি ডিফারেন্ট। সো এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের এখন কিছু কিছু স্লাইডে প্রবলেম দেওয়া হবে, সব প্রবলেম আমাদের সলিউশন এখন আর দেওয়া হবে না, সলিউশন গুলো আস্তে আস্তে আমাদেরকে বিল্ড করতে হবে, আরো কিছু এক্সাম্পল দেখানো হবে, এক্সাম্পল গুলো দেখে আগের নলেজ গুলো কাজে লাগিয়ে আমাদের প্রবলেম গুলো সলিউশন আস্তে আস্তে আমরা বিল্ড করা শিখতে হবে। সো এইখানে একটা প্রবলেম স্লাইডে দেয়া আছে। তারপরে হচ্ছে আমাদের ইফ এলস এর কথা আমি অলরেডি বললাম যে এই টাইপের ইফ দেন অথবা ইফ এলস এই টাইপের কন্ডিশন গুলো আমরা জাম্প আর কম্পেয়ার থ্রুতে ইমপ্লিমেন্ট করি। তারপরে এই যে আরেকটা প্রবলেম এখানে আছে, এই টাইপের প্রবলেম আমরা নেক্সট ক্লাসে আমাদের অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামই আমরা দেখবো, ওটা খুব ইন ডিটেইল প্রোগ্রাম। সো ওই টাইপের প্রবলেমে আমাদের অনেক জাম্প করতে হবে, অনেক কম্পেয়ার করতে হবে, কারণ এইখানে আমরা এই প্রবলেমটা যদি একটু পড়ে দেখি এটার ভিতরে ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট কাজ করতে হচ্ছে। সো যেহেতু এটা করতে হচ্ছে, এটার সলিউশনটা আমরা একটু দেখবো। তারপর এটার উপর বেস করে অন্যান্য আমাদের এক্সাম্পল আছে, অন্যান্য প্রবলেমও দেয়া আছে, এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা একটু সলভ করার চেষ্টা করব। এইগুলো হচ্ছে আমাদের যে এক্সাম্পল গুলো আজকে একটু বলা হয়েছে, নেক্সট ক্লাসে আরো বলা হবে, এগুলো দেখেই আমাদের এই প্রবলেম গুলো সলভ করা যাবে। তারপরে হচ্ছে যে এখানে এটা একটু অ্যাডভান্স প্রবলেম, কিন্তু এটাও আমরা আগের গুলো যদি একটু বুঝি তাহলে এই জিনিসগুলো আমরা একটু সলভ করতে পারবো। বেসিক্যালি জাস্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা তোমার কাছে চাওয়া হচ্ছে। তারপরে হচ্ছে যে আমরা লুপের জন্য ডিরেক্ট একটা লুপ ইনস্ট্রাকশন আছে, কিন্তু এটা একটু কম ইউজ করা হয়, এটা একটা সার্টেন কন্ডিশন আছে এটা ইউজ করার। সো জাস্ট আমাদের জানার জন্য যে এইভাবে লুপ লিখেও অনেক সময় লুপ করা যায়, কিন্তু এটা একটা ডিপেন্ড করে সব অপারেশনে আমরা এইভাবে লুপ করতে পারবো না, লুপের জন্য নরমালি জাম্প ইউজ করা হয়। প্রোগ্রামের মধ্যে ডিলে ক্রিয়েট, এটা আমরা আপাতত স্কিপ করছি, এটা আমাদের জন্য একটু অ্যাডভান্সড, এটা আমরা পরে দেখবো যে প্রোগ্রামের মধ্যে একটা সার্টেন ডিলে ক্রিয়েট করতে হয়, ওটার জন্য একটা ক্যালকুলেশন আছে আমার নিড অনুযায়ী। আমাকে যদি একটা প্রোগ্রাম একটু ডিলে করতে হয় অপারেশনের জন্য, ওটা আমরা কিভাবে করব ওই জিনিসটা আমরা একটু পরে, আপাতত আমরা স্কিপ করছি। এখানে আমাদের আগের প্রবলেমটাই এখানে একটু আরেকটু চেঞ্জ করা হয়েছে, কিন্তু এই প্রবলেমগুলো আস্তে আস্তে আমরা সলিউশন করা দেখবো। ঠিক আছে, তারপরে এখানে আমাদের অ্যাডিশনাল কিছু ইনস্ট্রাকশন আছে, এই জিনিসগুলো আপাতত আমরা দেখছি না, কিন্তু এগুলো একটু স্কিপ করে লাস্টের স্লাইডে কিন্তু আবার একটা প্রবলেম আছে। সো আমরা একটু লেকচার সিরিজের স্লাইড গুলো থেকে প্রবলেম গুলো একটু দেখার চেষ্টা করব যে এই প্রবলেম গুলো আমরা এখন সলভ করতে পারবো আস্তে আস্তে। আমাদের নেক্সট ক্লাসেও দুটা ডিটেইলড এক্সাম্পল দেখানো হবে, ওগুলো করার পরে আমাদের মোটামুটি আমাদের এনাফ নলেজ থাকবে যে আস্তে আস্তে জিনিসগুলো আমরা সলভ করতে পারা উচিত। এই টাইপের প্রবলেমও আমরা আস্তে আস্তে সলভ করতে পারবো। সো কিছু প্রবলেম দেওয়া হয়েছে আমাদের প্র্যাকটিসের জন্য, আমরা একটু জিনিসগুলো নিয়ে রিসার্চ করার জন্য, সেই জিনিসগুলো আমরা একটু অল্প অল্প করে দেখব। নেক্সট ক্লাসে আমরা ওইটা আমি জাস্ট চেহারাটা দেখিয়ে দিচ্ছি। সো নেক্সট ক্লাসে আমরা যেটা করব, আমাদের পুরো মোস্ট অফ দ্য টাইম আমরা এই টাইপের দুইটা প্রোগ্রাম নিয়ে একটু সময় দিব, যে এই ফ্লোটা আমরা বুঝি কিনা একটু খুঁটিয়ে খুঁটিয়ে আমরা দেখব। এটা বোঝার জন্য অবভিয়াসলি আমার জাম্পটা একটু ইউজ করতে হবে। এখানে আমাদের অনেক যত প্রোগ্রাম দেখেছি সোফার, এই যে সবগুলো নলেজ আর ইনস্ট্রাকশন সেটটাও আমাদের কাজে লাগবে। সো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো বাই নেক্সট ক্লাস।
নেক্সট উইক আমাদের আরো 2টা ক্লাস আছে। সো নেক্সট ক্লাসটাতে আমরা এই 2টা প্রোগ্রাম দেখে বাকি সময়টা আমরা শুধুমাত্র আমাদের রিভিউর জন্য দিব। প্রোগ্রামে সমস্যা থাকতে পারে, এই জিনিসগুলোর সাথে আস্তে আস্তে আমাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে। সো আমি জাস্ট যে প্রবলেমটা আমাদের মেইন প্রবলেম, এটার দিকে আমি একটু ফিক্সেট করি। সো আমাদের এই টাইপের প্রবলেম নিয়ে আমাদেরকে একটু ডিসকাশন করতে হবে। সো আমাদের এখন থেকে একটু নাড়াচাড়া শুরু করি। এটা একদিনে আমি প্রোগ্রামিং পারবো না, এটা পসিবল না। প্রোগ্রামিং কোনো মুখস্থর জিনিস না, আমাদেরকে একটু জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া করতে হবে। একটু নাড়াচাড়া করলে এক্সাম্পল গুলো দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো আরো এক্সাম্পল দেয়া হচ্ছে, আরো জিনিসপত্র তোমাকে আমাদের বইগুলো শেয়ার করা হয়েছে, এক্সাম্পল গুলো শেয়ার করা হয়েছে। সো স্লাইড গুলো আমরা একটু নাড়াচাড়া করি, বইটা নাড়াচাড়া করি, তারপরে কোশ্চেন থাকলে আমরা একটু কোশ্চেন করি। কিন্তু যেটা হচ্ছে যে খুব কমপ্লিকেটেড কিছু এখন আমরা যেহেতু কম জানি, আমাদের কমপ্লিকেটেড কোনো প্রবলেম দেওয়া হবে না, সিম্পল প্রবলেম দেওয়া হবে, কিন্তু আমার নাইস ওয়েতে আমাকে একটু সলিউশন গুলো দিতে হবে। আর অবশ্যই আমাদেরকে সিঙ্গেল লাইন প্রোগ্রামিং জানতে হবে। সিঙ্গেল লাইন প্রোগ্রামিং হচ্ছে এই যে এক লাইন, যেটা আমরা আজকে ইনস্ট্রাকশন সেটে দেখলাম। একটা লাইনের প্রোগ্রাম দিয়ে আমাকে হয়তো বলা হবে যে এখানে কি হচ্ছে, রাইট অ্যান্সারটা চুজ করো, অথবা মিড টার্মে বলা হবে যে এটা একটু এক্সপ্লেন করো 2 লাইনে ব্রিফলি যে এই লাইনটাতে কি হচ্ছে। সো এই এক্সপ্লেনেশন গুলো আমাদের জন্য খুব ভাইটাল। সিঙ্গেল লাইন প্রোগ্রামিং আমাদের জন্য খুব ভাইটাল। অ্যাটলিস্ট 2টা কোশ্চেন থাকবে মিডে। সো আমাদের ওইটা ছাড়া আমরা অ্যান্সার করতে পারবো না। আর হচ্ছে যে লাস্ট যে জিনিসটা হচ্ছে যে প্রোগ্রামিং এ আমাদের কোনো পার্শিয়াল মার্কিং নেই। আমি যদি রাইট ওয়েতে এক্সপ্লেন না করতে পারি আমাদের কোনো মার্ক পাওয়া যাবে না। এখানে কোনো থিওরিটিক্যাল কিছু নেই, পেজের পর পেজ লেখার কিছু নেই। তুমি রাইট এক্সপ্লেনেশনটা দিলে, এক লাইন প্রোগ্রাম দেওয়া হয়েছে, তুমি যদি রাইট এক্সপ্লেনেশনটা দাও ফুল মার্কস। যদি রাইট এক্সপ্লেনেশন না হয় এখানে কোনো পার্শিয়াল মার্কিং নেই। সো এই জিনিসটা আমরা একটু এই ব্যাপারে একটু সাবধান থাকবো। একটু জিনিসগুলো আমাদেরকে প্র্যাকটিসের ব্যাপার, একটু পড়াশোনার ব্যাপার, একটু প্র্যাকটিসের ব্যাপার। আর বাকি ওভারঅল আমরা লাস্ট রিভিউ ক্লাসে আমি কিছু জিনিস বলে দিব যে কোন থিওরিটার দিকে একটু বেশি কনসেন্ট্রেট করতে হবে, কিন্তু প্রোগ্রামিং আমাকে সবকিছুই দেখতে হবে। প্রোগ্রামিং আমরা পুরো জিনিসটা নাড়াচাড়া না করলে আমরা জিনিসটা বুঝবো না। ঠিক আছে, ওকে। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। যদি আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা একটু